আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, গুড ইভিনিং। কেমন আছো সবাই? বেশ অনেকদিন পরে তোমাদের সাথে রেগুলার জুম ক্লাসে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ রাইহান মাহমুদ আবির, তোমাদের জীববিজ্ঞান শিক্ষক। আজকে তোমাদের নবম শ্রেণীর জীববিজ্ঞান রিভিশন ক্লাস। তো মাঝখানে একটা ক্লাস ছিল রিভিশন ক্লাস, ওইটা সামহাও একটা বিশেষ কারণের জন্য ক্যান্সেল হয়েছে। তো ওই ক্লাসের যে টপিকস গুলা ছিল সেই টপিকস গুলোই হচ্ছে আজকের ক্লাসে আমি পড়াবো। এবং আজকের পরে আরেকটা ক্লাস, তোমরা লাস্ট একটা ক্লাস পাবে জীববিজ্ঞানের সর্বশেষ রিভিশন ক্লাস। এটা হচ্ছে নেক্সট উইকের কোনো একটা দিনে আমি বিকালবেলা ফালাবো। হ্যাঁ, 4টা থেকে 5টা 6টা এরকম একটা টাইমে আমি দিব। তো আমি অবশ্যই আগে জানিয়ে দিব, তোমরা ওইভাবে টাইম বিকালবেলা রাখবে। ওটাই হবে তোমাদের জীববিজ্ঞান লাস্ট রিভিশন ক্লাসকে। কারা কারা উপস্থিত আছো আমি একটু দেখছি। আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা বা আমাকে দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও, আমি ক্লাসটি শুরু করে দিচ্ছি। আজকে আমাদের জীববিজ্ঞান ক্লাস হবে 3টে অধ্যায়ের উপর রিভিশন ক্লাস। অধ্যায় 8 রেচন প্রক্রিয়া, অধ্যায় 9 দৃঢ়তার প্রদান এবং সমন্বয়, এবং হচ্ছে অধ্যায় 10 সমন্বয় আর কি। দৃঢ়তার প্রদান ও চলন যেটা ছিল নবম, আর 10 হচ্ছে সমন্বয়। তাহলে এই 3টে অধ্যায়ের উপর আজকে আমরা জীববিজ্ঞান ক্লাস করব। তো এই 3টে অধ্যায় অলরেডি আমি তোমাদের পড়িয়েছি, রেগুলার ক্লাসই পড়িয়েছি। আজকে আমি শুধু টেস্ট পেপার থেকে সৃজনশীল প্রশ্নগুলোর সমাধান করাই দিব। তো এই ক্লাসটা যেহেতু রিভিশন ক্লাস, তো রিভিশন ক্লাস মানে অলরেডি এই ক্লাসগুলো আগে তোমাদের করানো হয়েছে। জাস্ট এখন হচ্ছে এই ক্লাসগুলোর উপরে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা সেগুলো আমি দেখবো, এবং হচ্ছে সৃজনশীল পরীক্ষায় আসার মতো যে জিনিসগুলো এবং কিছু সাজেশন আমি তোমাদের দিব আজকে। এবং আজকে তোমাদের জীববিজ্ঞান যে সামনে তোমাদের মডেল টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, তো সেই বিষয়ে কিছু নির্দেশনাও আমি দিব আজকে। পরীক্ষার প্যাটার্ন কেমন হবে, কি কি থাকবে, কি কি অ্যান্সার করতে হবে, কিভাবে অ্যান্সার করতে হবে, তোমাদের প্রশ্ন করা অলরেডি রেডি, ডান, এবং তোমাদের রুটিনও রেডি হয়েছে। তো তোমরা সবকিছুই ধীরে ধীরে পাবে, এবং পরীক্ষার ডেটটাও হচ্ছে তোমরা জানতে পারবে। তো আমি হচ্ছে আজকে 3টে অধ্যায়ের উপর রিভিশন ক্লাস নিব, এবং বাকি 3টে অধ্যায় অর্থাৎ 5, 6, 7 এই 3টে অধ্যায়ের উপর নেক্সট উইকে কোনো একটা রিভিশন ক্লাস নিয়ে আমি বায়োলজি ক্লাস, তোমাদের নবম শ্রেণীর বায়োলজি ক্লাস সম্পূর্ণ করবো ইনশাআল্লাহ। তো যারা যারা আছো উপস্থিত আমাকে একটু কমেন্ট করে জানাও যে আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা বা সব দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, তুবা উনাইশা সালাম দিয়েছিল, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। আলভি হোসেন, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ আলভি, তোমার সাথে হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল বেশ কয়েকদিন আগে। ওকে, কারা কারা আছো আমি একটু দেখছি। রুবাইয়া আছো, আলভি, মহি, আনিশা, তারপরে তুবা, সাব্বির, অর্ণব। ওকে, 7 জনের মতো উপস্থিত আছো। তো আজকের ক্লাসটি হবে আমাদের 3টে অধ্যায়ের উপর, চ্যাপ্টার 8, চ্যাপ্টার 9 এবং চ্যাপ্টার 10। এই 3টে অধ্যায়ের উপর আমরা রিভিশন ক্লাস নিব আজকে। তো কারো যদি কোনো বিষয়ে সমস্যা থাকে অবশ্যই ক্লাসে জানাবে, এবং কেউ যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে সেটা হচ্ছে বলবে, আমি আনমিউট করব। আচ্ছা, তাহলে আমি আজকে মূলত সৃজনশীল গুলা তোমাদের সমাধান করাবো। তো আমি প্রথমেই শুরু করব হচ্ছে 8ম অধ্যায় থেকে। তোমাদের 8ম অধ্যায় হচ্ছে রেচন প্রক্রিয়া, অর্থাৎ কিডনির যে চ্যাপ্টারটা, কিডনি। কিডনি বা বৃক্ক রিলেটেড যে অধ্যায়টি, এই অধ্যায়ের ক্লাস অলরেডি তোমরা করেছো। তোমাদের ওয়েবসাইটে অধ্যায়গুলোর প্রত্যেকটি অধ্যায়ের ক্লাসে আপলোড করা আছে। তো আজকে হচ্ছে আমরা জাস্ট রিভিউ করব, প্রত্যেকটা অধ্যায় থেকে আমরা জিনিসগুলো রিভিউ করব সৃজনশীল পড়ার মাধ্যমে। তো আসো আমরা শুরু করে দিচ্ছি। তো প্রথমে আমরা শুরু করব হচ্ছে 8ম অধ্যায় থেকে। এই 8ম অধ্যায়ের নাম কি? তো রেচন প্রক্রিয়া বা এক্সক্রিয়েটরি সিস্টেমের মধ্যে আমরা কি কি পড়েছিলাম? এক্সক্রিয়েটরি সিস্টেমের মধ্যে আমরা দেখেছিলাম যে এক্সক্রিয়েটরি সিস্টেমটা আসলে কি, বা রেচন প্রক্রিয়াটা আসলে কি। রেচন প্রক্রিয়া হচ্ছে এমনই একটা প্রক্রিয়া বা এমনই একটা সিস্টেম। সিস্টেম একটা জিনিস, প্রক্রিয়া আরেকটা জিনিস, মানে প্রসেস আরেকটা জিনিস। তো আমি যদি প্রথমে রেচন প্রক্রিয়াটা বলার আগে রেচন তন্ত্রটা নিয়ে একটু আলাপ করি। রেচন তন্ত্র, রেচন তন্ত্র, রেচন তন্ত্র, এই রেচন তন্ত্র বা এক্সক্রিয়েটরি সিস্টেম, এটাকে আমি
প্রসেস বলি, এটা হচ্ছে এক্সক্রিটরি প্রসেস, আর এটা হবে এক্সক্রিটরি সিস্টেম। এক্সক্রিটরি সিস্টেম। তো এক্সক্রিটরি সিস্টেমের মধ্যেই একটা পার্ট হচ্ছে এক্সক্রিটরি প্রসেস বা রেচন প্রক্রিয়া। রেচন তন্ত্রেরই একটা আলোচনা হচ্ছে রেচন প্রক্রিয়া। রেচন তন্ত্রটা কি? রেচন তন্ত্রটা হচ্ছে যে প্রক্রিয়ায় আমাদের শরীর থেকে বজ্র পদার্থ নিষ্কাশিত হয়, যে প্রক্রিয়াতে, ওই প্রক্রিয়াকে আমরা বলি হচ্ছে রেচন প্রক্রিয়া। তাহলে বজ্র পদার্থ কি কি? আমাদের শরীরে বজ্র পদার্থ বলতে আসলে কি বোঝায়? বজ্র পদার্থ বলতে বোঝায় নাইট্রোজেনাস কম্পাউন্ড। নাইট্রোজেনাস কম্পাউন্ড গুলা কি কি? নাইট্রোজেনাস কম্পাউন্ড মানে কি? নাইট্রোজেন ঘটিত পদার্থ। নাইট্রোজেন ঘটিত যে পদার্থগুলো আছে তাদেরকে আমরা নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ বলি। কি বলি? নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ। তো নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থের মধ্যে প্রথমেই যেটা আমরা পাই ইউরিয়া। যদিও এটা একটা রঞ্জক পদার্থ, যেটার কারণে মূত্রের রং হলুদ হয়। তাহলে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন এই সকল জিনিসপত্রই হচ্ছে নাইট্রোজেনাস কম্পাউন্ড বা নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ। নাইট্রোজেনাস এক্সক্রিটরি কম্পাউন্ড বা নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ। এই নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থগুলা আমাদের শরীর থেকে কিভাবে বাহিরে বের হয়, সেই বাহিরে বের হওয়ার প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে এক্সক্রিটরি সিস্টেম। মানে যে সিস্টেমের মাধ্যমে এই পদার্থগুলো আমাদের শরীরের বাইরে বের হয়, সেই সিস্টেম বা সেই প্রক্রিয়াটাই হচ্ছে আমাদের কি বলতো এক্সক্রিটরি সিস্টেম বা রেচন তন্ত্র। আচ্ছা, হাবিবা ইয়েস ওয়াফি ওয়ালাইকুম আসসালাম। জুই ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওকে, অনেকেই জয়েন করেছো। কে কে নতুন করে জয়েন করেছো? হাবিবা, দীক্ষিতা, আহমিদা, তৌসিন, ধ্রুব। ওকে, তাহলে যারা যারা পরে জয়েন করেছো তাদের উদ্দেশ্যে আমি একটু বলি। সেটা হচ্ছে আজকে আমাদের জীববিজ্ঞান রিভিশন ক্লাস চলতেছে তোমাদের নবম শ্রেণীর জন্য। তো জীববিজ্ঞান রিভিশন ক্লাস আজকের আগে আরেকটা হবার কথা ছিল, বাট সামহাউ ওটা ক্যান্সেল হয়েছিল। ওই ক্লাসের টপিকস গুলোই হচ্ছে আজকে আমরা পড়বো। আর আজকের ক্লাসে তোমাদের যে টপিকস গুলো রেখেছিলাম সেই টপিকস গুলোই হচ্ছে তোমাদের লাস্ট টপিকস, অর্থাৎ আজকের ক্লাসটাই হওয়ার কথা ছিল তোমাদের নবম শ্রেণীর লাস্ট বায়োলজি ক্লাস। তো এটা যেহেতু একটা ক্লাস মিস গিয়েছে, ওই ক্লাসের কন্টেন্ট আজকে পড়াচ্ছি। আর আজকের ক্লাসের কন্টেন্ট আগামী সপ্তাহে আমি কোনো একটা ক্লাসে বিকেলের দিকে কোনো একটা ক্লাসে নিয়ে নিব। তো আমি তোমাদের আগে জানিয়ে দিব, তোমরা বিকেলে ওই টাইমটা ফ্রি থাকবা একটু। আমি বিকেলে তোমাদের পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ওই 3টা অধ্যায় নিয়ে নিব। ওই 3টা অধ্যায়ের মাধ্যমে আমি জীববিজ্ঞান হচ্ছে ক্লাস ক্লোজ করব। আর হচ্ছে আজকে আমরা পড়তেছি হচ্ছে 3টি অধ্যায়, অষ্টম, নবম এবং দশম। অষ্টম, নবম, দশম এই 3টি অধ্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করব। রিভিশন ক্লাস করতেছি আমরা, কারণ এই অধ্যায়গুলো তোমাদের প্রত্যেকটি অধ্যায় কিন্তু আগে পড়ানো হয়েছে এবং সেই ক্লাসগুলো তোমাদের ওয়েবসাইটেও আপলোড আছে। তো তোমরা ওইখান থেকে যাদের বেসিকের সমস্যা ওখান থেকে দেখে নেবে। আজকে আমি সৃজনশীল পড়ার মাধ্যমে সেই পড়াগুলো একটু রিকল করে নিব। তো প্রথমে আমি অষ্টম অধ্যায় দিয়ে শুরু করেছি, রেচন প্রক্রিয়া। এই রেচন প্রক্রিয়াতে আমরা কি কি পড়েছিলাম আমি সেই জিনিসগুলো একটু সবাইকে মনে করাই দিচ্ছি। এখানে আমরা পড়তেছিলাম হচ্ছে রেচন প্রক্রিয়াটা আসছে থেকে রেচন তন্ত্র থেকে। রেচন তন্ত্র বা এক্সক্রিটরি সিস্টেমটা কি? যেই প্রক্রিয়াতে বা যেই তন্ত্রের সাহায্যে, সিস্টেম মানে কি একটা তন্ত্র, আমরা জানি তন্ত্র মানে কি? তন্ত্র মানে হচ্ছে অনেকগুলো অর্গান মিলে, অনেকগুলো অঙ্গ মিলে সম্মিলিতভাবে একটি কাজ করে। তো এই ব্যবস্থাটাই হচ্ছে তন্ত্র। তাহলে আমাদের শরীরে অনেকগুলো তন্ত্র আছে, তার মধ্যে এক্সক্রিটরি সিস্টেম বা রেচন তন্ত্র হচ্ছে একটা। এই রেচন তন্ত্রটা কি? যেই তন্ত্রে বা যেই তন্ত্রের সাহায্যে আমাদের শরীর থেকে বজ্র পদার্থ নিষ্কাশন হয়, এক্সক্রিটরি ম্যাটেরিয়ালস নিষ্কাশন হয় যেই তন্ত্রের মাধ্যমে, সেই তন্ত্রকে আমরা রেচন তন্ত্র বলে থাকি। এই রেচন তন্ত্র যদি হয়ে থাকে, তাহলে এই রেচন তন্ত্র থেকে যেহেতু রেচন প্রক্রিয়াটা আসছে, রেচন প্রক্রিয়া মানে হচ্ছে যে প্রক্রিয়া এটা নিষ্কাশিত হয় সেটাই হচ্ছে রেচন প্রক্রিয়া। তো আমাদের অষ্টম অধ্যায়ের নাম হচ্ছে রেচন প্রক্রিয়া। তো এই অধ্যায়টা নিয়ে আমরা পড়াশোনা করব। আর রেচন প্রক্রিয়াতে কি কি পদার্থ নিষ্কাশিত হবে? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন এই সকল পদার্থ হচ্ছে নাইট্রোজেনাস কম্পাউন্ড। নাইট্রোজেনাস কম্পাউন্ড যেগুলো, সেগুলো কি আমরা কি বলি?
বজ্র পদার্থ, আমাদের দেহের যত বজ্র পদার্থ যেটা রেচনতন্ত্রের মাধ্যমে নিষ্কাশন হবে সেটাকে আমরা কি বলি, সেটাই হচ্ছে তোমার রেচন পদার্থ বা এক্সক্রিয়েটরি ম্যাটেরিয়ালস অর এক্সক্রিয়েটরি কম্পাউন্ড। তো যেটা মূলত নাইট্রোজেন ঘটিত একটা পদার্থ। এই নাইট্রোজেন ঘটিত পদার্থ হচ্ছে এইগুলা। তাহলে এই সকল পদার্থ যে প্রক্রিয়াতে আমাদের শরীর থেকে বাহিরে নির্গত হবে সেই প্রক্রিয়া কি আমরা বলবো হচ্ছে রেচন প্রক্রিয়া। কি বলবো? রেচন প্রক্রিয়া। বুঝতে পেরেছো? তাহলে এই রেচন প্রক্রিয়াতে রেচন অঙ্গ লাগে। কি লাগে বলতো? রেচন অঙ্গ। কারণ একটা প্রক্রিয়া সম্পন্ন করতে গেলে সেখানে কি লাগে? অনেকগুলো অঙ্গ বা হচ্ছে অর্গ্যানের দরকার হয়, অর্গ্যান বা অঙ্গের দরকার হয়। তো রেচন অঙ্গ কি কি বলতো? রেচন অঙ্গ সর্বপ্রথম এবং প্রধান রেচন অঙ্গই হচ্ছে কিডনি। কিডনি মানে কি? বৃক্ক। কিডনি মানে কি বলতো? বৃক্ক। অর্থাৎ সিমের বিচির মতো আমাদের শরীরে এই যে পিছনের অংশে দুই দিকে দুইটা থাকে বৃক্ক। তো এই কিডনি হচ্ছে রেচন অঙ্গের প্রধান অঙ্গ। রেচনতন্ত্রের প্রধান অঙ্গই হচ্ছে কিডনি বা বৃক্ক। এই বৃক্ক বা কিডনির পরে আরো কি কি থাকবে বলতো? ইউরেটর মানে মূত্রনালী, ইউরেথ্রা, ইউরেথ্রা মানে মূত্রথলি। ঠিক আছে? ইউরেথ্রা, তারপর হচ্ছে ইউরেটর, কিডনি, এই সকল জিনিসই হচ্ছে রেচন অঙ্গের মধ্যে পড়ে। রেচন অঙ্গের মধ্যে পড়ে। এই রেচন অঙ্গগুলোর মাধ্যমে এই সকল পদার্থ আমাদের দেহ থেকে নিষ্কাশিত হয় কিসের মাধ্যমে? মূত্রের মাধ্যমে। কিসের মাধ্যমে? মূত্র। মূত্র মানে কি? ইউরিন। মূত্র মানে কি বলতো? ইউরিন। তাহলে ইউরিনের মাধ্যমে এই সকল পদার্থ কিসের মাধ্যমে নিষ্কাশিত হয়? ইউরিনের মাধ্যমে। ইউরিন বা মূত্রের মাধ্যমে এই সকল পদার্থ এই সব অঙ্গের মাধ্যমে বাহিরে নির্গত হয়। এখন এগুলা বাহিরে নির্গত হওয়ার দরকার কি ছিল সেগুলো আমি তোমাদের অলরেডি পড়িয়েছি। আবারও শর্টে একটু বলি, সেটা হচ্ছে এই সকল পদার্থ আমাদের দেহের জন্য খুবই ক্ষতিকর পদার্থ। এগুলো যদি আমাদের দেহে জমা থাকতো, বাইরে যদি বের না হইতো, তাহলে বিষক্রিয়া হইতো, টক্সিসিটি উৎপন্ন হইতো। এই বিষক্রিয়ায় আমাদের শরীরের রক্তগুলা হচ্ছে পয়জনাস বা বিষাক্ত হয়ে যেত। অর্থাৎ এই রক্তগুলা যখন কোষের ভিতরে যেত তখন কোষে সঠিকভাবে বিপাক প্রক্রিয়া সম্পন্ন হতো না। ঠিক আছে? আর এই সকল পদার্থগুলো উৎপন্ন হয় বিপাক প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ ওয়েস্ট ম্যাটেরিয়ালস হিসেবে। একটা ইন্ডাস্ট্রিতে যখন একটা পণ্য উৎপন্ন করা হয়, ওই পণ্য উৎপন্ন করার লক্ষ্যে অনেকগুলো প্রসেস সম্পন্ন করা হয়। তো সেই প্রসেসের পর সর্বশেষে উৎপন্ন হওয়ার পরে আমরা যেটা উৎপন্ন করতে চাই সেটা উৎপন্ন হওয়ার পরে কিছু ওয়েস্ট ম্যাটেরিয়াল বা বজ্র পদার্থ থাকে যেগুলা ইন্ডাস্ট্রি থেকে বাইরে বের করে দেওয়ার প্রয়োজন পড়ে, তাই না? কারণ ওগুলো আমাদের দরকার নেই। আমাদের যে জিনিসটা দরকার সেই জিনিসটা উৎপন্ন করার পরে যেগুলো অবশিষ্টাংশ থাকবে সেগুলোকে আমরা বাইরে সবসময় বের করে দেই। তাহলে আমাদের বডিও সেম কাজটা করে। আমাদের বডি কি করে? আমাদের বডি হচ্ছে এই যে সকল পদার্থ আমাদের শরীরে নাইট্রোজেন ঘটিত পদার্থ যেগুলা আমাদের শরীরে লাগে না, যেমন হচ্ছে এই যে ইউরিয়া, এটা আসে কোত্থেকে? এটা হচ্ছে অ্যামোনিয়া মানে অ্যামিন, অর্থাৎ হচ্ছে প্রোটিন জাতীয় যে খাদ্যগুলা সেই খাদ্যগুলার বিপাক প্রক্রিয়ার ফলে ওয়েস্ট ম্যাটেরিয়াল হিসেবে নাইট্রোজেন ঘটিত পদার্থগুলো উৎপন্ন হয়। কারণ প্রোটিনের বিল্ডিং ব্লক বা প্রোটিনটা উৎপন্ন হয়েছে কি দিয়ে? অ্যামাইনো অ্যাসিড দিয়ে। আর এই অ্যামাইনো অ্যাসিডের মধ্যেই হচ্ছে নাইট্রোজেন থাকে, যার কারণে এই প্রোটিন বা হচ্ছে আমিষ জাতীয় খাদ্য বিপাকের পরে ওয়েস্ট ম্যাটেরিয়াল হিসেবে যেগুলো আমরা পাই সেগুলোই হচ্ছে নাইট্রোজেন ঘটিত পদার্থ বা এক্সক্রিয়েটরি কম্পাউন্ড বা হচ্ছে নাইট্রোজেনাস কম্পাউন্ড। এগুলোই শরীরের বাইরে আমরা বের করে দিই এই সব অঙ্গের মাধ্যমে, যেখানে আমাদের প্রধান অঙ্গটাই হচ্ছে কিডনি বা বৃক্ক। আর এই কিডনির এককটাকে আমরা কি বলি? কিডনি তৈরি হয় কি দিয়ে বলতো? কিডনির একক বা কিডনি তৈরি হয় হচ্ছে নেফ্রন দ্বারা। কি দ্বারা বলতো? নেফ্রন। নেফ্রন দিয়ে হচ্ছে এই কিডনিটা তৈরি। অর্থাৎ এক একটা কিডনিতে 10 থেকে 12 লক্ষ করে নেফ্রন থাকে, তাই না? অনেকগুলো নেফ্রন দিয়ে হচ্ছে একটা কিডনি বা একটা বৃক্ক তৈরি হয়। আর এই যে আমাদের ইউরিন প্রোডাকশনটা কোথায় হয়? এই ইউরিন প্রোডাকশনটা হয় মূলত এই নেফ্রনের মধ্যে। ঠিক আছে? এই যে ইউরিন বা মূত্রটা প্রোডাকশন হয় কোথায়? এটা তৈরি হয় মূলত নেফ্রনের মধ্যে। এবং সেই মূত্রের মাধ্যমে হচ্ছে এই সকল ওয়েস্ট ম্যাটেরিয়াল আমাদের শরীর থেকে বাইরে বের হয়ে আসে আমাদের জেনিটাল অর্গান থেকে। ঠিক আছে? মেল জেনিটাল অর্গান এবং ফিমেল জেনিটাল অর্গানের মাধ্যমে সেটা বাইরে বের হয়ে আসে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের অষ্টম অধ্যায় নিয়ে বেসিক কথাবার্তা।
এই বেসিক জিনিসগুলো আশা করি তোমরা অনেকেই জানো, যারা ক্লাসগুলো করেছো বা যারা করনি তারা করে নিতে পারো, ওয়েবসাইটে প্রত্যেকটি ক্লাসই আপলোড করা আছে। তো এবার আসো আমি এই চ্যাপ্টার রিলেটেড কিছু এসকিউ মানে শর্ট কোশ্চেন এবং কিছু সৃজনশীল সেগুলো দেখাবো, যে এই অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন কিভাবে আসতে পারে। তো আমি অলরেডি টেস্ট পেপারের ছবিগুলোই এখানে উঠিয়ে রেখেছি, হয়তো একটু ঝাপসা দেখাতে পারে, এই জন্য আমি প্রত্যেকটা ওয়ার্ড শব্দ আমি বলে বলে রিডিং পড়াবো, এবং এগুলো এইসব প্রশ্নের মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট সেটা আমি দাগিয়ে দিব, সবাই সেগুলো সুন্দর মতো নোট করে রাখবে। এটাই কিন্তু তোমাদের এই মডেল টেস্ট পরীক্ষার সাজেশন এবং তোমাদের আপকামিং বার্ষিক পরীক্ষার সাজেশন। ঠিক আছে, তো আসো আমি শুরু করছি। আমরা এখন দেখবো অষ্টম অধ্যায়ের এসকিউ এবং সিকিউ। অষ্টম অধ্যায় মানে কি? রেচন প্রক্রিয়া। এই রেচন প্রক্রিয়ার সৃজনশীল এবং বহু তোমার যে শর্ট কোশ্চেন গুলা, সেগুলোই আমরা এখন দেখব। তো প্রথমেই দেখো আমি এসকিউ দিয়ে শুরু করছি। এসকিউ মানে কি? শর্ট কোশ্চেন। আচ্ছা, এই পেজটা একটু বেশি ঝাপসা, সমস্যা নেই, আমি একটু রিডিং পড়ছি, সবাই খাতায় নোট করে নিতে পারো, তাহলে পরবর্তীতে তোমাদের গাইড বই থেকে পড়তে তোমাদের সুবিধা হবে। তো প্রথমেই এখানে আমি টপিক ওয়াইজ প্রশ্নগুলা ভাগ করে দিব। হ্যাঁ, ওটা বলবো। আচ্ছা, তো প্রথমেই দেখো রেচন। তো রেচনের মধ্যে আমরা এখানে প্রথমে আমরা দেখবো এখানে একটা প্রশ্ন আছে, রেচন বলতে কি বুঝো? নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থের উৎপত্তি ব্যাখ্যা করো, মূত্রের উপাদানগুলোর নাম লেখো, তারপরে কোন কোন বজ্র পদার্থ বৃক্ক দ্বারা নিষ্কাশিত হয়, মূত্র অম্লীয় প্রকৃতির কেন, অতিরিক্ত মাছ মাংস খেলে আমাদের মূত্রের কি ধরনের পরিবর্তন ঘটবে। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, এই যে 7 নম্বর প্রশ্নটা, এটা ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা অতিরিক্ত মাছ মাংস খেলে আমাদের মূত্রের কি ধরনের পরিবর্তন ঘটবে। অতিরিক্ত মাছ মাংস খেলে আমাদের মূত্রের কি ধরনের পরিবর্তন ঘটবে, এই প্রশ্নটি এখানে ইম্পর্টেন্ট। দেখো, অতিরিক্ত মাছ মাংস খেলে আমাদের মূত্রের কি ধরনের পরিবর্তন ঘটবে। দেখো, মাছ মাংস এগুলো কি ধরনের খাদ্য বলতো? মাছ মাংস এগুলো প্রোটিন জাতীয় খাদ্য বা আমিষ জাতীয় খাদ্য। ওয়ালাইকুম আসসালাম আহমিদা, মডেল টেস্ট হবে নাকি অ্যানুয়াল এক্সাম হবে? 26 তারিখ থেকে শুরু হবে। আচ্ছা, তোমাদের 26 তারিখ থেকে অ্যানুয়াল এক্সাম শুরু হবে। হ্যাঁ, তোমাদের মডেল টেস্ট হবে এই যে নেক্সট উইক থেকে। আজকে বৃহস্পতিবার, তো এই উইক শেষ হয়ে গেল, এই নেক্সট উইক থেকেই তোমাদের মডেল টেস্ট পরীক্ষাগুলা শুরু হবে। ঠিক আছে, তোমরা রুটিন গুলা অলরেডি পেয়ে যাওয়ার কথা, অথবা যদি না পাও তাহলে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। মডেল টেস্ট পরীক্ষা আমার বায়োলজি কিরকম হবে আমি বায়োলজি ক্লাসে বলে দিব। মানে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, এই 4টা সাবজেক্ট এর মডিউল সেম হবে। তো সেগুলো আমি তোমাদের এখানে বলে দিব। তো তোমরা একটু অপেক্ষা করো, আমি এই টপিকসটা শেষ করে তারপরেই তোমাদের মডেল টেস্ট পরীক্ষার স্ট্রাকচারটা কেমন হবে সেটা নিয়ে একটু আলাপ করব তোমাদের সাথে। ঠিক আছে, তো ওই মডেল টেস্ট পরীক্ষা এবং তোমাদের আপকামিং বার্ষিক পরীক্ষার সাজেশন কিন্তু আমি আজকের ক্লাসের মধ্যেই দিয়ে দিব, এই অধ্যায়গুলোর মধ্যেই কিন্তু আমি দিয়ে দিব। ঠিক আছে, তো সবাই একটু সুন্দরভাবে নোট করে নিবা। তো ওয়াফি বলেছো তোমাদের 20 তারিখে। ওকে, 20 তারিখের আগেই আশা করি, 20 তারিখের মধ্যে, হ্যাঁ 20 তারিখের মধ্যে ইনশাল্লাহ আমরা পরীক্ষা শেষ করার চেষ্টা করব। শেষ হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা দেখো, তাহলে যেটা বলছিলাম যে অতিরিক্ত মাছ মাংস খেলে আমাদের মূত্রের কি ধরনের পরিবর্তন ঘটবে। তো যেটা বলছিলাম যে মাছ মাংস এগুলো কি ধরনের খাদ্য? এগুলো প্রোটিন জাতীয় খাদ্য, তাই না? প্রোটিন মানে কি? আমিষ। প্রোটিন মানে কি? আমিষ জাতীয় খাদ্য। তো আমিষ বা প্রোটিনের মধ্যে কি থাকে? আচ্ছা, লেখা দেখা যাচ্ছে না, হয়তো আমি একটু কালারটা চেঞ্জ করি। তো প্রোটিন জাতীয় খাদ্য, ঠিক আছে। এই যে মাছ মাংস এগুলো কি বলতো? প্রোটিন জাতীয় খাদ্য। এই মাছ মাংস এগুলো প্রোটিন জাতীয় খাদ্য। এখানে প্রশ্নটা ছিল অতিরিক্ত মাছ মাংস খেলে আমাদের মূত্রের কি ধরনের পরিবর্তন ঘটবে। তো প্রোটিন, যেহেতু প্রোটিন মানেই আমিষ, তো প্রোটিন বা আমিষের মধ্যে কি থাকে বলতো? প্রোটিন বা, হ্যাঁ আলবি বলেছো তোমাদের 20 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। ওকে, সমস্যা নেই, আমাদের তোমাদের পরীক্ষা মাথায় রেখে আমরা মডেল টেস্ট গুলো শেষ করব। তো আমিষ বা প্রোটিনের মধ্যে নাইট্রোজেন ঘটিত পদার্থ থাকে, মানে অ্যামিনো অ্যাসিড থাকে। এই অ্যামিনো অ্যাসিডের মধ্যেই থাকে নাইট্রোজেন, তাই না? তো এখন অতিরিক্ত মাছ বা মাংস খেলে আমাদের মূত্রের অম্লত্ব বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পায়? অম্লত্ব। অম্লত্ব মানে কি? অ্যাসিডিটি। অ্যাসিডিটি বৃদ্ধি পায়। অ্যাসিডিটি বৃদ্ধি পায়। মূত্রের অম্লত্ব বৃদ্ধি পায় অতিরিক্ত মাত্রায় প্রোটিন গ্রহণে। তাহলে মাছ মাংস যেহেতু প্রোটিন, আর এটা অতিরিক্ত খেলেই তাহলে আমাদের মূত্রের অম্লত্ব বৃদ্ধি পাবে। অম্লে নানা ধরনের পাচক এনজাইম, এই যে অম্লে নানা ধরনের পাচক এনজাইম থাকে যা জীবের জন্য প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড সরবরাহের স্বার্থে প্রোটিনকে
ভাঙে, প্রোটিনকে কি করে, ভাঙে। অতিরিক্ত প্রোটিনের ভাঙন অতিরিক্ত মাত্রায় মূত্রের অম্লত্বের পরিমাণ বাড়ায়। রক্তের নিয়ন্ত্রিত পিএইচ এর মান বজায় রাখার জন্য মূত্রে অ্যাসিডের মাত্রা বদলায়। ঠিক আছে, তাহলে এক কথায় হচ্ছে আমরা যদি মাছ বা মাংস খাই তাহলে বেশি খাই, মানে অতিরিক্ত পরিমাণে খাই, যতটুকু খাওয়ার প্রয়োজন তার থেকে বেশি খাই, তাহলে আমাদের মূত্রে অ্যাসিডিটির পরিমাণ বেড়ে যাবে। এটা আমি কিন্তু তোমাদের বেসিক ক্লাসে পড়িয়েছিলাম, তাই না? অম্লত্ব এবং ক্ষারত্ব কখন বেড়ে যায়। তো অ্যাসিডিটি বেড়ে গেলে তাহলে কি হবে, আমাদের শরীরের ভিতরে মানে অতিরিক্ত অ্যাসিডিটিও খারাপ, আবার অতিরিক্ত ক্ষারত্ব সেটাও খারাপ। বাট আমরা এখানে ভালো খারাপের দিকে যাব না, আমাদের প্রশ্ন করা হয়েছে অতিরিক্ত মাছ মাংস খেলে কি হবে। তো খেলে মূল কথা মনে রাখবা, অম্লত্ব বেড়ে যাবে, মূত্রের অম্লত্ব বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? কারণ এই যে প্রোটিনের মধ্যে কি আছে বলতো, অ্যামাইনো অ্যাসিড আছে। অ্যামাইনো অ্যাসিড আছে না, তো অ্যামাইনো অ্যাসিড কি একটা অ্যাসিড। তাহলে তুমি যদি বেশি পরিমাণে অ্যাসিড খাও তাহলে তোমার অ্যাসিডিটি বেড়ে যাবে না তোমার শরীরে, খুব স্বাভাবিক। তাহলে ওই জন্য আমরা প্রোটিন খেলে আমাদের শরীরে অ্যাসিড মানে আমাদের মূত্রের প্রকৃতিটা অ্যাসিডিটি হয়ে যাবে, অর্থাৎ পিএইচ এর পরিমাণটা কমে যাবে। হ্যাঁ, ওকে আলভি। আলভি বলেছো তোমার অধ্যায়গুলো তুমি বলে দিয়েছো, তো সেজন্য হচ্ছে আমরা কি করব, আমরা ওই তোমার অধ্যায়গুলো হচ্ছে ইনশাল্লাহ পড়াবো নেক্সট যে বায়োলজি ক্লাসে, ওই ক্লাসের মধ্যে ওই অধ্যায়গুলোও চলে আসবে। এটা আমি যে এখানে যে গাইডটা নিয়েছি এটা খুব সম্ভবত লেকচার লেকচার হ্যাঁ, নিউটনের লেকচার গাইড সম্ভবত। ওয়াফি নিউটন হবে, ওকে নিউটন। রুবাইয়া অ্যাসিডিটি বৃদ্ধি পায়, হ্যাঁ রাইট, অ্যাসিডিটি বৃদ্ধি পায়। তাহলে এই প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে আমরা এটা পড়লাম। এরপরে দেখো, এরপরে এটাও মোটামুটি ঝাপসা, জুম করলে ফেটে যাচ্ছে। আচ্ছা, আমি জুম না করে একটু দেখাচ্ছি, আমি মুখে বলতেছি, তোমরা একটু লিখে নাও। হ্যাঁ, তো দেখো এখানে প্রথমেই যে প্রশ্নটা আছে বৃক্ক নিয়ে প্রশ্ন এটা। তো বৃক্ক নিয়ে প্রশ্নের মধ্যে প্রথমে বৃক্ক বলতে কি বুঝো, বৃক্কের অংশগুলো। হ্যাঁ, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। বৃক্কের অংশগুলোর নাম লেখো। এগুলো কিন্তু শর্ট কোশ্চেন, এসকিউ 2 মার্কসের জন্য যেটা আসবে সেটা। তো এই এসকিউ গুলোর মধ্যে এই যে বৃক্কের অংশগুলোর নাম যখনই লিখতে বলবে, তোমরা একটা জিনিস মনে রাখবা, এসকিউ তে তোমাদের মার্কস থাকে কত বলো তো? এসকিউ তে তোমাদের মার্কস থাকে হচ্ছে 2 মার্কস। তো 2 মার্কস, 2 মার্কস, 2 মার্কসের একটা কোশ্চেনের অ্যান্সার কতটুকু হওয়া উচিত? 2 মার্কের একটা প্রশ্নের উত্তর কতটুকু হওয়া উচিত? 2 মার্কের প্রশ্নতে যদি এই ধরনের প্রশ্ন তোমাকে করা হয় যে বৈশিষ্ট্য লিখো, বৈশিষ্ট্য লিখো, যে তোমাকে বলা হইলো যে বৃক্কর কাজ লিখো বা বৃক্কের বৈশিষ্ট্য লিখো, অথবা তোমাকে বলা হইলো অংশের নাম লেখো, কোনো একটা অংশের নাম তোমাকে লিখতে বলবে, অংশের নাম লেখো। তারপরে হচ্ছে তোমাকে পার্থক্য লিখতে বলবে, দুইটা জিনিসের পার্থক্য লিখতে বলবে। ঠিক আছে, ধরো বৃক্ক ও ফুসফুসের পার্থক্য, বৃক্ক ও ফুসফুসের পার্থক্য তোমাকে লিখতে বলবে। তো এই ধরনের প্রশ্ন যদি পাও, যেগুলো ছক আকারে দিতে হবে, পার্থক্য, বৈশিষ্ট্য, অংশ, যেগুলো পয়েন্ট আকারে দিতে হবে অথবা ছক আকারে দিতে হবে, এগুলো কি পয়েন্ট আকারে, মানে 1 2 3 4 এরকম পয়েন্ট আকারে দিতে হবে, অথবা ছক। ছক মানে কি, এরকম একটা বক্স আঁকবা, মাঝখানে একটা টান দিবা, এই যে দুই পাশে দুইটা জিনিস, তো এরকম ছক বা পয়েন্ট আকারে যে সকল প্রশ্নের উত্তর দিতে হবে, এবং সেটা যদি 2 মার্কসের প্রশ্ন হয় তাহলে তোমার চারটা চারটা জিনিস দিতে হবে। 2 মার্কসের জন্য 4টা জিনিস, মানে তোমরা যদি পয়েন্ট দাও 4টা পয়েন্ট দিবা, যদি ছকে বৈশিষ্ট্য লেখো এই পাশে 4টা এই পাশে 4টা, এভাবে দিবা। ঠিক আছে, মানে 2 মার্কসের বিপরীতে, প্রতি মার্কসের বিপরীতে তার দ্বিগুণ সংখ্যক কন্টেন্ট তোমাকে উত্তরে লিখতে হবে। 3 মার্কসের প্রশ্ন হলে 6টা দিবা, 4 মার্কসের হলে 8টা দিবা। কিন্তু যেহেতু এসকিউ বা শর্ট কোশ্চেন গুলো 2 মার্কসের হয়ে থাকে, তো যদি তোমাকে বৈশিষ্ট্য বা পার্থক্য বা হচ্ছে কোনো কিছুর সংখ্যা টাইপের কোনো কিছুর অ্যান্সার করতে বলে, তাহলে তোমরা সেখানে মার্কস যত থাকবে তার দ্বিগুণ সংখ্যক পয়েন্ট তোমরা দিবে। বুঝতে পেরেছো? তাহলে এখানে
হ্যাঁ, 10 নম্বরের এসকিউ হচ্ছে টোটাল, মানে 5টা এসকিউ থাকবে, তো 5 2 গুণে 10, কিন্তু এক একটার মার্কস কত, 2 না? তো এই একটা প্রশ্নের কথা বলেছি আমি, একটা প্রশ্নের কথা বলেছি, 2 মার্কসের একটা প্রশ্নে যদি তোমার এভাবে পার্থক্য চাই বা হচ্ছে কোনো বৈশিষ্ট্য চাই, তাহলে ওই একটা প্রশ্নের জন্য তুমি কি করবা, তুমি হচ্ছে 4টা করে পয়েন্ট দিবা। বুঝতে পেরেছো? ওয়াফি, আতিফ জিজ্ঞেস করেছো ভালো আছি কিনা। আলহামদুলিল্লাহ আতিফ, ভালো আছি, তুমি কেমন আছো? ওকে, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এবার আসো আমরা যেখানে ছিলাম। এই যে বৃক্কের অংশগুলো লেখো। দেখছো এখানে কিন্তু 4টা অংশ দেওয়া, তো বৃক্কের মোটামুটি 4টাই হচ্ছে মূল অংশ। একটা হচ্ছে কর্টেক্স, 1 নম্বরে কি কর্টেক্স, ঠিক আছে, 1 নম্বরে কি বলতো, কর্টেক্স। 2 নম্বরে মেডুলা, পেলভিস, নেফ্রন। কর্টেক্স, মেডুলা, পেলভিস, নেফ্রন। কর্টেক্স হচ্ছে বাহিরের অংশ যেখানে নেফ্রন থাকে, আর মেডুলা হচ্ছে ভেতরের অংশ যেখানে হচ্ছে পিরামিড আকৃতির কাঠামো থাকে। পেলভিস হচ্ছে বৃক্কের মধ্যবর্তী অংশ যেখানে প্রস্রাব জমা হয়। তাহলে পেলভিসে প্রস্রাব, পথে পেলভিস, পথে প্রস্রাব, পথে পেলভিস, পথে প্রস্রাব। তাহলে প্রস্রাব জমা হয় কোথায়, এমসিকিউ তে যদি আসে অ্যান্সার হবে পেলভিসে। কোথায়? বৃক্কের পেলভিসে। তারপরে নেফ্রন, নেফ্রন হচ্ছে বৃক্কের ফিল্টারিং ইউনিট। ফিল্টারিং ইউনিট মানে কি? রক্ত থেকে বজ্র পদার্থ ফিল্টার করে, ঠিক আছে। তাহলে বৃক্কের কয়টি অংশ বলতো? বৃক্কের অংশ হচ্ছে 4টি। বৃক্কের অংশ, বৃক্কের অংশ কয়টি? 4টি। একটা হচ্ছে কর্টেক্স, 2 নম্বরে হচ্ছে মেডুলা, 3 নম্বরে হচ্ছে পেলভিস, 4 নম্বরে হচ্ছে নেফ্রন। তাহলে এই 4টা প্রধান অংশের কথা বলবা যখন বৃক্কের কয়টি অংশ আসবে এরকম যদি প্রশ্ন আসে। কর্টেক্স হচ্ছে বাহিরের অংশ, তাই না? আর মেডুলা হচ্ছে ভেতরের অংশ, আর পেলভিসে প্রস্রাব জমা হয়, আর নেফ্রন হচ্ছে ফিল্টারিং ইউনিট। মূল কথাটা মনে রাখবা সবসময়, বায়োলজিতে মূল কথাটা মনে রাখবা। অনেক লেখা থাকে, তো অনেক লেখা তোমার মনে নাও থাকতে পারে, জাস্ট মেইন কিওয়ার্ডস। কিওয়ার্ডস মানে বোঝো না, যে একটা কথা, অনেক লম্বা একটা বাক্যের একটা কথা, এই কথার মধ্যে এমন একটা শব্দ আছে, যেই শব্দটা তোমার যদি মনে পড়ে তাহলে ওই শব্দের আগেও কি ছিল সেটাও তুমি লিখতে পারবা, ওই শব্দের পরেও কি ছিল সেটাও তুমি লিখতে পারবা। তো ওই কিওয়ার্ডসটা সবসময় খুঁজে বের করবা, সেটা বায়োলজি হোক, ইংরেজি প্যারাগ্রাফ হোক, কম্পোজিশন হোক, বা হচ্ছে তোমার কেমিস্ট্রির কোনো রিডিং পড়া হোক, যেমন হচ্ছে বোরের পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল। এই জিনিসগুলো তোমার কিন্তু মনে থাকবে না, অনেক সময় অনেকবার পড়লেও মনে থাকে না। তো ওই সবের ক্ষেত্রে তুমি সবসময় কিওয়ার্ডস মনে রাখবা। কর্টেক্স এর কিওয়ার্ডস হচ্ছে বাইরের অংশ। কিসের বাইরের অংশ? বৃক্কের বাইরের অংশ। মেডুলা ভেতরের। কিসের? বৃক্কের ভিতরের। তারপরে পেলভিস মানে কি? প্রস্রাব জমা হয়। নেফ্রন মানে ফিল্টারিং ইউনিট। ফিল্টারিং ইউনিট মানে কি? তো ফিল্টার কিসে হয় বলতো? যেটা দিয়ে কোনো কিছু ছাঁকা হয়। ফিল্টার মানে কি? ছাঁকনি। ছাঁকা হয়। কি ছাঁকা হয় বলতো? রক্ত থেকে বজ্র পদার্থ। রক্ত থেকে বজ্র পদার্থ ছাঁকা হয় বা ফিল্টারিং করা হয়, যেটা মানে যেখানে, সেটাকে বলা হয় ফিল্টারিং ইউনিট, অর্থাৎ নেফ্রন। তাহলে এই হচ্ছে বৃক্কের 4টি অংশ। এরপরে আমরা একটু যদি দেখি, এই যে দেখো, কর্টেক্স ও মেডুলার মধ্যে পার্থক্য চাইছে। কর্টেক্স ও মেডুলার মধ্যে কি চাইছে বলতো? পার্থক্য চাইছে। দেখছো, কর্টেক্স ও মেডুলার মধ্যে পার্থক্য, কয়টা পার্থক্য দিবা? 4টা। 4টা দিবা। কেন? কারণ আমি একটু আগেই বলেছি 2 মার্কসের একটা প্রশ্নের উত্তর হবে 4 পয়েন্টে। কয় পয়েন্টে? 4 পয়েন্টে। তাহলে এই যে দেখো, কর্টেক্স আর মেডুলার পার্থক্য একটা ছকের মাধ্যমে দেওয়া হয়েছে। তো ছকটা কিরকম? 1 নম্বর হচ্ছে কর্টেক্স, যেটা কর্টেক্স হচ্ছে বৃক্কের ক্যাপসুল সংলগ্ন অঞ্চল হচ্ছে কর্টেক্স। ক্যাপসুল কি? বৃক্কের আবরণ। বৃক্কের যে আবরণ সেটাকে আমরা ক্যাপসুল বলি না? বৃক্কের আবরণ বা পর্দাকে আমরা ক্যাপসুল বলি। তো ওই ক্যাপসুল সংলগ্ন মানে কি? ক্যাপসুলের কাছাকাছি বা ক্যাপসুলের সাথে যে অংশটা, সেটাই হচ্ছে কর্টেক্স। তাহলে ক্যাপসুল সংলগ্ন অংশই হচ্ছে কর্টেক্স। আর মেডুলা হচ্ছে বৃক্কের ভিতরের অংশ হচ্ছে মেডুলা। ভিতরে কি? মেডুলা। মিডল থেকে মেডুলা। মিডল, মিডল মানে কি? মধ্য বা একদম মাঝখান। মাঝখান কোথায় থাকে? ভিতরেই তো থাকে, তাই না? তাহলে মেডুলা মিডল, মেডুলা মিডল, মেডুলা মিডল, মনে থাকবে তো? তাহলে এই মেডুলা হচ্ছে বৃক্কের মিডল অংশে বা বৃক্কের ভিতরের একটা অংশ। 2 নম্বর হচ্ছে কর্টেক্সে রেনাল পিরামিড থাকে নয় আকারের? না, থাকে না। রেনাল পিরামিড থাকবে কোথায়? ভিতরে। রেনাল পিরামিড থাকবে কোথায়? ভিতরে। মিশরের মধ্যে পিরামিড নাকি মিশরের বাইরে পিরামিড? ওই যে তোমরা পিরামিডের নাম শুনেছো, মিশর, ইজিপ্ট, ওই যে তোমার ফেরাউনের দেশ, এই যে মিশর বা ইজিপ্টের মধ্যেই তো পিরামিড। তাহলে পিরামিডটা সবসময় মধ্যে থাকে। কিসের মধ্যে থাকে? কোন একটা জিনিসের মধ্যে। যেহেতু এটা কিডনি,
কিডনির মধ্যে আছে রেনাল পিরামিড। এই রেনাল পিরামিডটা থাকবে কিডনির ভিতরের অংশে, কখনোই বাহিরের অংশে থাকবে না। তাহলে এই রেনাল পিরামিড এই কর্টেক্সে থাকবে না কেন? কারণ কর্টেক্স তো বাহিরের অংশ, বৃক্কের বাহিরের অংশ কর্টেক্স, আর মেডুলা যেহেতু ভিতরের অংশ, তার মানে রেনাল পিরামিডটা এখানেই থাকবে, মেডুলাতে রেনাল পিরামিড থাকবে। এবার কর্টেক্স হচ্ছে প্যাপিলা বিহীন। প্যাপিলা মানে কি? ওই যে একটা সংযোগ স্থল। তাহলে ওই প্যাপিলা থাকে না কোথায়? প্যাপিলা থাকে না হচ্ছে বাইরে, থাকে না মানে কর্টেক্সে থাকে না, থাকে কোথায়? মেডুলাতে থাকে। তাহলে এই যে প্যাপিলা হচ্ছে বিদ্যমান। তারপর কর্টেক্স হালকা বা ফিকে রঙের হয়, হালকা রঙের হবে, হালকা। কর্টেক্সের কালারটা কেমন? লাইট কালার। এটা কেমন? হালকা লাইট কালার। আর মেডুলার কালারটা হচ্ছে গাঢ়, ডিপ, ডিপ কালার। মেডুলার কালারটা হচ্ছে ডিপ। তাহলে এখান থেকে কর্টেক্স ও মেডুলার পার্থক্য দেখতে পারো। তাহলে মেডুলা কাকে বলে সেটাও বলতে পারবা, কর্টেক্স কাকে বলে সেটাও বলতে পারবা। এরপরে দেখো দুইটা জিনিস, একটা হচ্ছে রেনাল কর্পাসল আর একটা হচ্ছে রেনাল ক্যাপসুল। রেনাল কর্পাসল, রেনাল ক্যাপসুল। রেনাল কর্পাসলটা কি? দেখো, বৃক্কের গঠনগত ও কার্যিক একক নেফ্রনের অংশ হচ্ছে রেনাল কর্পাসল। তাহলে নেফ্রনের একটা অংশ হচ্ছে রেনাল কর্পাসল। রেনাল কর্পাসল কিসের অংশ? নেফ্রনের অংশ। রেনাল কর্পাসল হচ্ছে দুইটা জিনিস দিয়ে তৈরি, একটা হচ্ছে গ্লোমেরুলাস, বোম্যান্স ক্যাপসুল। এই দুইটা অংশ নিয়ে গঠিত হচ্ছে রেনাল কর্পাসল। রেনাল কর্পাসলে কয়টা অংশ থাকে? দুইটা, গ্লোমেরুলাস আর একটা কি বলতো? বোম্যান্স ক্যাপসুল। আর রেনাল ক্যাপসুল যেটা, এই রেনাল ক্যাপসুলটা হচ্ছে নেফ্রনের বন্ধ পেয়ালাকৃতির স্ফীত প্রান্ত, যা গ্লোমেরুলাসকে আবৃত করে রাখে। তাহলে রেনাল ক্যাপসুলটা হচ্ছে নেফ্রনের একটা অংশ। এই রেনাল ক্যাপসুলটা কি বলতো? নেফ্রনের একটা অংশ, যেটা হচ্ছে কি করে বলতো? পেয়ালাকৃতির স্ফীত প্রান্ত, যা গ্লোমেরুলাসকে আবৃত করে রাখে। এটি বাইরের দিকে প্যারাইটাল এবং ভিতরের দিকে ভিসেরাল স্তর নিয়ে গঠিত। বাইরের দিকে প্যারাইটাল আর ভিতরের দিকে ভিসেরাল অংশ নিয়ে গঠিত। তারপরে দেখো আলট্রা ফিল্ট্রেশন। আলট্রা ফিল্ট্রেশন হলো কি বলতো? চাপের মাধ্যমে ফিল্টারকরণ। এক কথায় মনে রাখবা, আলট্রা ফিল্ট্রেশন মানে হচ্ছে চাপ, চাপ দিয়ে ফিল্টার করা হয়। এমন একটা জিনিস যেটা চাপ দিলে সেটা থেকে কোনো জিনিস আলাদা হয়, অর্থাৎ ফিল্টার হয়। মূত্র তৈরির মূত্র তৈরির প্রথম ধাপ হলো রক্তের আলট্রা ফিল্ট্রেশন বা অতি পরিস্রাবন। আলট্রা ফিল্ট্রেশনের বাংলা অর্থ হচ্ছে অতি পরিস্রাবন। অতি পরিস্রাবন, দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ ইউরিন প্রোডাকশন। What is the first step of urine production? The answer is ultrafiltration. Ultrafiltrationই হচ্ছে মূত্র তৈরির প্রথম ধাপ। মূত্র তৈরির প্রথম ধাপ। এটা কেমন ধাপ বা এখানে কি হয়? এখানে চাপের মাধ্যমে পৃথক করা হয়, চাপের মাধ্যমে পৃথক করা হয়। বৃক্কের রেনাল ক্যাপসুলে আলট্রাফিল্ট্রেশন সংগঠিত হয়। কোথায় হয় বলতো? রেনাল ক্যাপসুলে এই আলট্রাফিল্ট্রেশনটা সংগঠিত হয়। এটি গ্লোমেরুলাসের কাছে অবস্থান করে। স্বাভাবিকভাবেই রক্তের চাপ থেকে সৃষ্ট চাপে ফিল্টারের মাধ্যমে আলট্রাফিল্ট্রেশন সম্পন্ন হয়। তাহলে রক্ত চাপ দিয়ে, রক্ত প্রেসার ক্রিয়েট করে রক্তর মধ্যে যে পানি মানে হচ্ছে তোমার প্লাজমা, সেই প্লাজমার মধ্যে যে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এগুলোকে আলাদা করা হয় রক্তের চাপের মাধ্যমে। আর এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলা হয় আলট্রাফিল্ট্রেশন। এবার আসো মূত্র কিভাবে তৈরি হয়। তো যেহেতু এটার সাথে এটা রিলেটেড, এটা আমি বলে দিই যে রক্তের পরিস্রাবনের মাধ্যমে বৃক্কে মূত্র তৈরি হয়। পরিস্রাবন মানেই তো হচ্ছে কি বলতো? আলট্রাফিল্ট্রেশন। আলট্রাফিল্ট্রেশনের বাংলা অর্থ হচ্ছে পরিস্রাবন। এই পরিস্রাবন বা আলট্রাফিল্ট্রেশনের মাধ্যমে মূত্র তৈরি হয় কোথায়? বৃক্কে। বৃক্কের গ্লোমেরুলাস ছাকনির মতো কাজ করে। গ্লোমেরুলাস কিসের মতো কাজ করে? ছাকনির মতো। এমসিকিউতে আসবে যে বৃক্কের ছাকনির মতো কাজ করে কোনটি? গ্লোমেরুলাস। এটা কিসের অংশ? রেনাল কর্পাসলের অংশ। রেনাল কর্পাসলের অংশ। এই যে দেখো, রক্ত থেকে পরিশ্রুত তরল উৎপন্ন করে, ছাকনির মতো কাজ করে, রক্ত থেকে পরিশ্রুত তরল উৎপন্ন করে। এই তরলকে আলট্রাফিল্ট্রেট বলে। এই যে তোমার বৃক্কর মধ্যে গ্লোমেরুলাস আছে না, নেফ্রনের মধ্যে, সেই গ্লোমেরুলাস ছাকনির মতো কাজ করে, ওইখান থেকে ছাইকা আলাদা করে একটা লিকুইডকে, ওই লিকুইডটাকে আলট্রাফিল্ট্রেট বলে। এই আলট্রাফিল্ট্রেট রেনাল টিউবিউলের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় আরো কয়েক দফা শোষণ ও নিঃসরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। সর্বশেষে যে তরলটি পাওয়া যায় সেটি হচ্ছে মূত্র। তাহলে প্রথমে হচ্ছে আলট্রাফিল্ট্রেট হয়, হওয়ার পর সেটা আরো কোথার মধ্যে দিয়ে যায় বলতো? রেনাল টিউবিউলের মধ্য দিয়ে যায়, তাই না? সেই রেনাল টিউবিউল আছে না, যে রেনাল টিউবিউল, যে একটা টিউবের মতো, তো সেই রেনাল টিউবিউলের মধ্য থেকে যখন যায় ওই আলট্রাফিল্ট্রেট মানে পরিশ্রুত যে তরলটা, সেটা যখন যায় সেটা আরো কয়েক দফায় আরো বেশি ছাকা হয় সেটাকে।
ছাইকা সর্বশেষে যে তরলটা পাওয়া যায়, ছাকতে ছাকতে একদম সর্বশেষে যে তরলটা পাওয়া যায় সেটাই হচ্ছে আমার মূত্র বা ইউরিন, যা সংগ্রাহী নালিকার মধ্য দিয়ে ইউরেটর হয়ে মূত্রথলিতে জমা হয়। তাহলে প্রথমে যায় কোথায়? রেনাল টিউবিউলে। রেনাল টিউবিউলের মধ্যে যায় কয়েক দফায় ছাকনিতে ছাকন হয়, তারপরে সেটা যায় হচ্ছে সংগ্রাহী নালিকাতে। সংগ্রাহী নালিকা থেকে কোথায় যায়? ইউরেটরের মাধ্যমে ইউরেথ্রা মূত্রথলিতে গিয়ে জমা হয়। তারপর যখন মূত্রথলি ফুলে যায়, মানে ফুল হয়ে যায়, মূত্রে পরিপূর্ণ হয়ে যায়, তখনই তোমার অটোমেটিক্যালি মূত্র ত্যাগ করার চাপ তোমার শরীরে অনুভূত হয়, তখনই মূত্র ত্যাগ করার প্রয়োজন পড়ে। তো এটাই হচ্ছে ইউরিন প্রোডাকশনের সিস্টেম। এরপরে আমরা পরেরটায় যদি চলে যাই, দেখো আচ্ছা, অসমো রেগুলেশন কি, এটা ইম্পর্টেন্ট। এই যে অসমো রেগুলেশন বলতে কি বোঝায়? শারীরবৃত্তীয় কাজ সম্পাদনের জন্য দেহে পরিমিত পানি থাকা অপরিহার্য। দেহে পরিমিত পানি থাকতে হবে। শরীরে কোনো কারণে পানির পরিমাণ বেড়ে গেলে মূত্রের মাধ্যমে অপসারিত হয়ে যায়। আবার কোনো কারণে পানির পরিমাণ কমে গেলে নেফ্রনের মাধ্যমে পুনঃশোষণ প্রক্রিয়ায় দেহে পানির সমতা বজায় রাখার প্রক্রিয়াই হলো অসমো রেগুলেশন। এক কথায় পানির সমতা বজায় রাখাকেই বলা হয় অসমো রেগুলেশন। অসমো রেগুলেশনের এক কথায় যদি আমি জিজ্ঞেস করি, সবসময় মূল কথাটা মনে রাখবা, যে ওই কথাটা মনে পড়লে যেন আগে পরে সবকিছু তোমার মনে পড়ে যায়। তাহলে এক কথায় অসমো রেগুলেশন মানে হচ্ছে পানির সমতা বজায় রাখা। পানির সমতা মানে কি? পানি বেশি হয়ে গেলে তোমার মূত্রের মাধ্যমে সেটা শরীর বের করে দিবে, বৃক্ক বের করে দিবে। আর যদি পানি কম হয়ে যায় তাহলে তোমার নেফ্রনের মধ্যে ছাকনটা কম ছাকা হবে। হ্যাঁ, কারণ কম ছাকলেই তোমার মূত্র কম উৎপন্ন হবে, বেশি ছাকলে বেশি উৎপন্ন হবে, তাই না? তো ওই জন্য ওই কম হয়ে গেলে তখন হচ্ছে নেফ্রন সেটাকে ব্যালেন্স করে দেয়, কম ছাইকা, তারপর সেটাকে অল্প পরিমাণ মূত্র ত্যাগ করাই দেয়, আর বাকি মূত্রগুলা বা বাকি লিকুইড গুলো তোমার শরীরে রেখে দেয়। যখন তোমার শরীরে পানির পরিমাণটা কমে যায়, তখন এই যে কমলে হচ্ছে কম থাকে, আর বেশি হইলে বেশি ছাইকা বাইরে বের করে দেয়। এই প্রক্রিয়াটাই হচ্ছে অসমো রেগুলেশন। আচ্ছা, এরপর আমরা দেখব যে বৃক্কে পাথর হওয়ার কারণ আর হচ্ছে লক্ষণ। বৃক্কে পাথর হইলে কি কি লক্ষণ দেখলে তুমি বুঝবা তোমার বৃক্কে পাথর হইতে পারে? পেশি বা পিঠে তীব্র ব্যথা, এই যে পিঠে তীব্র ব্যথা হবে বা মাসেল পেশিতে খুব ব্যথা হবে। প্রস্রাবের সময় তীব্র যন্ত্রণা হবে। প্রস্রাবের সাথে রক্ত বের হবে। বমি বমি ভাব হবে। প্রস্রাব বন্ধ হয়ে যাবে। অনেক সময় কাঁপুনি দিয়ে জ্বর আসে। এটা হচ্ছে কি লক্ষণ। এই সকল লক্ষণ হলে আমি বুঝবো কি হয়েছে, বৃক্কে পাথর হওয়ার একটা সম্ভাবনা আছে। আর পাথর হওয়ার কারণটা কি, কেন বৃক্কে পাথর হয়? এর উত্তর হচ্ছে অতিরিক্ত শারীরিক ওজন যাদের, মানে বিএমআই ঠিক নাই যাদের, বিএমআই তো বুঝো, ওজন বাই উচ্চতা স্কয়ার, সেখানে আদর্শ মান হচ্ছে 18.9 থেকে 24.5, তাই না? তাহলে এই পয়েন্টের মধ্যে বা এই রেঞ্জের মধ্যে যদি যাদের থাকবে তাদেরই হচ্ছে কি হবে, মানে বৃক্কে পাথর হওয়ার চান্স কম থাকবে। বাট এই 24-এর বেশি যাদেরই হবে তাদের বৃক্কে পাথর হওয়ার চান্স বেশি। তারপরে যারা পানি কম খায়, যদি পানি কম পান করো, দিনে যদি 2 লিটারের কম পানি পান করো, তাহলে একটা বয়সে যাওয়ার পরে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। অতিরিক্ত কোল্ড ড্রিঙ্কস যারা পান করে, কোল্ড ড্রিঙ্কস মানে কি বলতো? পানীয়, ঠান্ডা পানীয়, কোমল পানীয় যে সকল, অর্থাৎ পেপসি, কোকা কোলা, আরসি, 7 আপ, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের জুস। তো এই সকল কোল্ড ড্রিঙ্কস অতিরিক্ত পরিমাণে পান করলেও বৃক্কে পাথর হওয়ার সম্ভাবনা বাড়ে। তারপর অতিরিক্ত প্রাণীজ আমিষ গ্রহণ করলে, মাত্রাতিরিক্ত প্রাণীজ আমিষ মানে কি? মাছ, মাংস, এগুলো অতিরিক্ত পরিমাণে খেলে, সবজি কম খেলে, শুধু মাছ মাংসই বেশি খেলে, তাহলে বৃক্কে পাথর হওয়ার সম্ভাবনা থাকে। বৃক্কে সংক্রমণ রোগ হওয়া, সংক্রমণ মানে কি? ইনফেকশন। সংক্রমণের ইংরেজি টার্মটা হচ্ছে ইনফেকশন। হোয়াট ইজ ইনফেকশন? ইনফেকশন ইজ কজেসড বাই এনি কাইন্ড অফ প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম, অর্থাৎ ক্ষতিকারক জীবাণুর মাধ্যমে যে সকল রোগ হয়ে থাকে সেগুলোকে আমরা ইনফেকশন বা সংক্রমণ বলি, তাই না? তো ইনফেকশন বা সংক্রমণ হয়ে থাকে হচ্ছে মূলত ব্যাকটেরিয়ার মাধ্যমে, ব্যাকটেরিয়া বা বিভিন্ন ফাঙ্গাস, মূলত ব্যাকটেরিয়ার মাধ্যমে। ক্ষতিকারক যে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া যদি আমাদের কিডনিতে হচ্ছে ইনফেকশন করে বা সংক্রমণ করে, তাহলেও হচ্ছে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এই হচ্ছে বৃক্কে পাথর হওয়ার লক্ষণ এবং বৃক্কে পাথর হওয়ার কারণ।
তাহলে এই জিনিসটা আমরা দেখলাম। এরপরে হচ্ছে দেখো, মহিলা এবং পুরুষদের মধ্যে কার বৃক্কে পাথর হওয়ার সম্ভাবনা বেশি, এটাও কিন্তু আমি পড়িয়েছিলাম। মহিলার পুরুষের মধ্যে কার বৃক্কে পাথর হওয়ার সম্ভাবনা বেশি। এই প্রশ্নটা পড়ানোর আগে আমি তোমাদের একটু প্রশ্ন করতে চাই। এতক্ষণ যতটুকু আমি পড়িয়েছি, যদিও একটু ঝাপসা, আমি বুঝতে পারছি তোমাদের বুঝতে হয়তো কষ্ট হচ্ছে, এই কারণে আমি প্রত্যেকটা কথা উচ্চারণ করে করে তোমাদের বলে দিচ্ছি যাতে তোমরা নোট করতে পারো। তাহলে এখন তোমরা আমাকে বলো, যতটুকু পড়িয়েছি তার মধ্যে কারো কি কোনো প্রবলেম আছে কিনা, থাকলে তাহলে বলো, বা কারো যদি কোনো প্রশ্ন থাকে, যেহেতু রিভিশন ক্লাস, সলভিং ক্লাস, কারো যে কোনো টাইপের প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো, আমি সমাধান করে দিচ্ছি, তারপর আমি সামনে আগাচ্ছি। ওকে, ওয়াফি ক্লিয়ার, নো প্রবলেম, থ্যাংক ইউ। আহমিদা নো প্রবলেম, থ্যাংক ইউ। জুই নো প্রবলেম, ওকে, থ্যাংক ইউ। নিঝুম ক্লিয়ার, রুবাইয়া ক্লিয়ার, আতিফ ক্লিয়ার, মিহদা এমসিকিউ। হ্যাঁ, তোমাদের এমসিকিউ, তুমি কি পরীক্ষার কথা জিজ্ঞেস করেছো নাকি আজকের ক্লাসের কথা মিহদা? পরীক্ষাতে তোমাদের এমসিকিউ হবে, নো কোশ্চেন সাবমিট, ওকে, ঠিক আছে। তাহলে আমি পরের প্রশ্নে যাই। যাওয়ার আগে যেহেতু পরীক্ষার কথাটা উঠে এসেছে, তাহলে আমি পরীক্ষার মডিউলটা একটু ক্লিয়ার করে দিচ্ছি, তারপরে আমি পড়াতে ফিরে যাচ্ছি। তো দেখো, তোমাদের মডেল টেস্ট পরীক্ষা শুরু হবে। এই মডেল টেস্ট পরীক্ষার মডিউলটা কেমন হবে দেখো, মডেল টেস্ট পরীক্ষা, ঠিক আছে, মডেল টেস্ট এক্সামিনেশন। মডেল টেস্ট এক্সামিনেশনের তিনটা জিনিস থাকবে, সিকিউ, এসকিউ এবং এমসিকিউ। তোমাদের পরীক্ষাতে তিনটা জিনিস থাকবে। টোটাল মার্কস হবে, টোটাল মার্কস হবে 75। 75 মার্কসে তোমাদের পরীক্ষা হবে। কি কি? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং হায়ার ম্যাথ। এই চারটা সাবজেক্টের মডিউলটা আমি একটু বলে দিচ্ছি। এই চারটা সাবজেক্টে এই সেম ফরম্যাটে প্রশ্ন হবে, ঠিক আছে। বাকি সাবজেক্ট, জেনারেল ম্যাথ একটু চেঞ্জ হবে, যেহেতু ওখানে প্র্যাকটিক্যাল নাই, হয়তো ওটা 100 মার্কের পরীক্ষাই হবে, ওটা তোমাদের তুষার স্যার তোমাদের বলে দিবে। বাংলা ইংলিশের মডিউলটাও চেঞ্জ হবে হয়তো, বাট এখানে হচ্ছে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং মানে হায়ার ম্যাথ এবং বায়োলজি, তো চারটা হচ্ছে গ্রুপ সাবজেক্ট, সায়েন্সের গ্রুপ সাবজেক্টের মডিউল সেম হবে। তো এখানে সিকিউ থাকবে তোমাদের টোটাল সিকিউ থাকবে এখানে 9টা। কয়টা? 9টা সিকিউ থাকবে। আনসার করতে হবে তোমাকে, আনসার করতে হবে 4টা, অনলি 4। 9টার মধ্যে 4টা সৃজনশীল অ্যান্সার করতে হবে, প্রত্যেকটা সৃজনশীলে 10 মার্ক, তাহলে 4 10 কে 40 মার্ক, 4 10 কে টোটাল 40 মার্কস থাকবে তোমাদের সিকিউতে, ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট আমাদের, যেহেতু তোমাদের নবম শ্রেণীর এক একজন শিক্ষার্থী এক এক স্কুলে এবং এক একজনের বার্ষিক পরীক্ষার সিলেবাস আলাদা আলাদা। ধরো এই যে একটু আগে কেউ একজন বললো তার অষ্টম অধ্যায়, সপ্তম অধ্যায় পর্যন্ত আছে, তার পরের গুলো আর নাই, তাহলে তার জন্য আমার আগের চ্যাপ্টার গুলা থেকে প্রশ্ন করা লাগতেছে। আবার কারো কারো শেষের দিকের চ্যাপ্টার আছে, প্রথমের দিকের চ্যাপ্টার নাই। তো এই ঝামেলাটা এড়ানোর জন্য আমি মোটামুটি সবগুলো চ্যাপ্টার থেকেই প্রশ্ন করেছি, টোটাল 9টা। এই 9টা থেকে যার যেই সিলেবাসে যেই প্রশ্নগুলো আছে, সে সেইগুলোর মধ্যে যে কোনো 4টা অ্যান্সার করবা, ঠিক আছে। তো যাতে কারোরই প্রশ্নে কোনো সমস্যা না থাকে এবং সব চ্যাপ্টার গুলো ইনক্লুডেড হয়ে যায়, তো তোমাদের যাতে কোনো অভিযোগ না আসে সেজন্য আমরা হচ্ছে এভাবেই প্রশ্নগুলো ডিজাইন করেছি। তো এখানে 4টা সৃজনশীল অ্যান্সার করতে হবে 9টা থেকে, যার মার্কস থাকবে 40, সৃজনশীলে টোটাল 40 মার্ক। আর শর্ট কোশ্চেন থাকবে টোটাল 12টা, ঠিক আছে। শর্ট কোশ্চেন থাকবে টোটাল 12টা, যেখান থেকে অ্যান্সার করতে হবে কয়টা? অ্যান্সার করতে হবে হচ্ছে তোমার 5টা, এনি 5, যে কোনো 5টা। তো 5 দুগুণ, প্রত্যেকটা 2 মার্কস করে থাকবে, টোটাল 10 মার্কস থাকবে। 5টা প্রশ্নে 10 মার্কস থাকবে, 5টা প্রশ্নে কি থাকবে? 10 মার্কস থাকবে। তাহলে সৃজনশীলে গেল 4টায় 40, শর্ট কোশ্চেন হচ্ছে 5টাতে 10, 40 আর 10 50, আর বাকি 25 মার্কস হচ্ছে এমসিকিউ। এমসিকিউতে কোনো অপশন থাকবে না, এমসিকিউ হবে টোটাল 25টা, আনসারও করতে হবে 25টা, থাকবে 25টা, আনসারও করতে হবে 25টা। এখানে নো অপশন, কোনো অপশন থাকবে না, এমসিকিউতে কোনো অপশন থাকবে না। 25 মিনিটে 25টা এমসিকিউ এর অ্যান্সার করতে হবে। তাহলে 25 মার্কস এখানে, এখানে 10 মার্কস, 35 আর 40, 75 মার্কসে তোমাদের মডেল টেস্ট পরীক্ষা হবে।
এটা হচ্ছে তত্ত্বীয় অংশ দিয়ে আমরা পরীক্ষাটা নিচ্ছি, যেহেতু প্র্যাকটিক্যাল অনলাইনে নেওয়ার সুযোগ নেই, তো প্র্যাকটিক্যাল 25 মার্কস বাদে আমাদের যে তত্ত্বীয় 75 মার্কস, সেখান থেকে এই মডিউলে তোমাদের প্রশ্নগুলা হবে। আর আমি এখানে জীববিজ্ঞানের অধ্যায় রেখেছি হচ্ছে, জীববিজ্ঞানের অধ্যায় মানে স্পেশালি আমি বায়োলজির কথা মেনশন করি, বাকি সাবজেক্টের বিষয়গুলো অন্যান্য টিচাররা তোমাদের বলে দিবে। তো বায়োলজিতে হচ্ছে আমি চ্যাপ্টার 4 থেকে চ্যাপ্টার 4 থেকে আমি কতটুকু, চ্যাপ্টার 13 পর্যন্ত রেখেছি। তো এর মধ্যেই আমি প্রশ্ন করব, এর বাইরে কারো কোনো অধ্যায় পরীক্ষাতে থাকলে আমাকে একটু জানাইও। বায়োলজিতে চ্যাপ্টার 4 থেকে চ্যাপ্টার 13 পর্যন্ত যে সকল অধ্যায় আছে তার মধ্যে আমি সৃজনশীল প্রশ্নগুলো করেছি। তো এর বাইরে যদি কারো কোনো অধ্যায় থেকে থাকে তাহলে সে আমাকে জানাইও। আশা করি সবাই বুঝতে পেরেছো। কারো কোনো প্রশ্ন থাকলে এই মডেল টেস্ট এক্সামিনেশন নিয়ে কারো কোনো কনফিউশন, ডাউট বা প্রশ্ন থাকলে আমাকে করতে পারো, আমি ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, ওয়াফি বলেছো 10 পর্যন্ত আছে, কত থেকে 10 পর্যন্ত ওয়াফি? মানে চ্যাপ্টার কত থেকে কত পর্যন্ত, মানে কত থেকে 10 পর্যন্ত আর কি। আচ্ছা, আহমিদা লিখেছো এডিএইচ অ্যান্টি ডাই ইউরেটিক হরমোনের প্রধান কাজ কি? মূত্র উৎপাদনের সময় রক্ত পরিস্রাবন নেফ্রনের কোন অংশে ঘটে? আচ্ছা, মূত্র উৎপাদনের সময় রক্ত ফিল্ট্রেশন হচ্ছে ফিল্টারেশন ঘটে হচ্ছে কোথায় বলতো? ফিল্ট্রেশন ঘটে হচ্ছে নেফ্রনে। নেফ্রনের কোন অংশে? নেফ্রনের হচ্ছে গ্লোমেরুলাসে হচ্ছে কি হয়, গ্লোমেরুলাসে হচ্ছে রক্তটা ছাঁকন হয়, ফিল্ট্রেশন শুরু হয় গ্লোমেরুলাসে, তারপরে সেটা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে। নিচের থেকে ওই যে তোমার প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল থাকে, তারপর হচ্ছে হেনলির লুপ থাকে, তারপর হচ্ছে তোমার ডিস্টাল কনভলিউটেড টিউবিউল থাকে, তারপর হচ্ছে তোমার কোথায় যায়, সংগ্রাহ নালিকাতে। এই টোটাল অংশে হচ্ছে তোমার ছাকন হতে হতে তারপরে চলে যায় লাস্টে হচ্ছে তোমার মূত্রথলিতে গিয়ে জমা হয় ইউরেটারের মাধ্যমে। আচ্ছা, আহমিদা লিখেছো 7 থেকে 12 অধ্যায় পর্যন্ত। ওকে, তাহলে এইগুলো, এই আমার প্রশ্নের মধ্যে তোমার চ্যাপ্টার গুলো কমন। এম এস জুয়েরও কমন 6 থেকে 11। আতিফ 3, 5, 6। আচ্ছা, 3 অধ্যায়টা বাদ গেছে আতিফের, আর বাকি সবগুলো অধ্যায়েরই প্রশ্ন এখানে আছে। মিহদা, আজকের ক্লাসে এমসিকিউ থাকবে না মিহদা। এমসিকিউটা হচ্ছে আমি করব, তোমাদের একটা ম্যারাথন ক্লাস আছে, তোমাদের না, এটা হচ্ছে স্পেশালি ফর ক্লাস 10 দশম শ্রেণীর জন্য, শনিবারে রাতে। তো ওই সময় আমি এমসিকিউ নিয়ে আলাপ করব, তোমরা যদি চাও তাহলে সেই ক্লাসটি করতে পারো, বাট নট বাধ্যতামূলক, বাধ্যতামূলক না তোমাদের জন্য, দশম শ্রেণীর জন্য ওই ক্লাসটা। ওইখানে আমি এমসিকিউ গুলো দেখাবো। নিঝুমের হচ্ছে 1, 2, 3, 4, 5, 8। ওকে, আচ্ছা 3 অধ্যায়টা নিঝুমেরও কমন আছে। ওকে, মহি হচ্ছে 7 থেকে 10, আর দীক্ষিতা আমার এক্সামে চ্যাপ্টার 7 থেকে 12। ওকে, তাহলে সবারই মোটামুটি কমন আসছে, 2 জনের আমি চ্যাপ্টার 3 পাইলাম, তুবা উনাইসারও 7 থেকে 12। ওকে, বাকিদের হচ্ছে 3 অধ্যায়। ওকে, যেহেতু 3 অধ্যায়টা আছে তাহলে আমি এখানে 3 অধ্যায়টাও ইনক্লুড করব, চ্যাপ্টার 3। ঠিক আছে, 3 অধ্যায়, এই একটা অধ্যায় আমি ইনক্লুড করব এখানে, চ্যাপ্টার 3। ঠিক আছে, এখানে হচ্ছে এই অধ্যায়টা থেকে আমি একটা প্রশ্ন করব তাহলে। ওকে, আচ্ছা, আরো কারো কোনো প্রশ্ন থাকলে বলো, আমি তাহলে আমাদের পড়ায় ফিরে যাই। এই মডেল কোশ্চেন নিয়ে আরো যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারো, আর যদি না থাকে তাহলে আমি পড়াতে ফিরে যাচ্ছি। আচ্ছা, সাব্বির বলেছো 3, 7, 8, 9, 11। ওকে, সাব্বিরেরও যেহেতু 3 আছে তাহলে আমি 3 অধ্যায়টা ইনক্লুড করছি, কোষ বিভাজন। ওকে, ঠিক আছে, ডান। থ্যাংক ইউ সবাইকে রেসপন্স করার জন্য। আচ্ছা, এরপরে এরপরে আমরা যেখানে যাব সেটা হচ্ছে, এই তো তো মোটামুটি যতগুলা হচ্ছে আমি প্রশ্ন পড়াইছি তার মধ্যেই তোমাদের শর্ট কোশ্চেন আশা করি কমন পড়বে। এরপরেও যদি হুবহু কমন পড়বে না, কারণ হুবহু কমন পড়লে তাহলে তো আর পরীক্ষা হলো না, বাট এই যেগুলো পড়াইছি এগুলো পড়ো, আইডিয়া নিও, তাহলে ইনশাল্লাহ এই অধ্যায় থেকে যদি শর্ট কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমন থাকবে। আচ্ছা, এরপরে দেখো, এখানে আরেকটা জিনিস আছে, ব্রেন ডেথ। এই জিনিসটাও আমি তোমাদের পড়িয়েছিলাম যখন বেসিকটা আমি পড়াচ্ছিলাম এই অধ্যায়ের। ব্রেন ডেথ, এই ব্রেন ডেথ বলতে কি বোঝায়? ব্রেন ডেথ বলতে এমন মানুষকে বোঝায় যার আর কখনোই জ্ঞান ফিরবে না,
কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গ কৃত্রিম ভাবে জীবিত রাখা যায়, কৃত্রিম ভাবে জীবিত রাখা হয়েছে, বাট মানুষটা মারা গেছে। মানুষটার ধরো হার্ট, ধরো চোখ, এই চোখটাকে কৃত্রিম ভাবে মানে হচ্ছে কেমিক্যাল দিয়ে রাসায়নিক ভাবে এটাকে সংরক্ষণ করে প্রিজার্ভ করা হয়েছে, বা তার হচ্ছে একটা অঙ্গ হাত, বা তার চামড়া, বা তার টিস্যু, কোনো একটা অঙ্গ যদি কৃত্রিম ভাবে যদি সংরক্ষণ করা হয়। কেন কৃত্রিম ভাবে সংরক্ষণ করা হবে? কারণ তার কোনো অর্গান ড্যামেজ হয় নাই। মানে ধরো অ্যাক্সিডেন্ট করলে মানুষের যেমন অর্গান ড্যামেজ হয়, মাথায় বাড়ি লেগে মাথা টাথা একদম ভেঙে গেছে বা হাত পা ভেঙে গেছে, হ্যাঁ, পিঠের মধ্যে কিছু একটা ঢুকে গেছে, ওই রকম না। ওইরকম ডেথ, সেটাকে আমরা ব্রেন ডেথ বলবো না। ব্রেন ডেথ হচ্ছে সুস্থ স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করছে, ওইটা হচ্ছে ব্রেন ডেথ। ওই মৃত্যুবরণ করা মানুষের অঙ্গের বিভিন্ন পার্ট সংরক্ষণ করা যায় কৃত্রিম ভাবে, তাহলে এটাই হচ্ছে ব্রেন ডেথ। এ ধরনের মানুষের কিডনি নিয়ে একজন কিডনির বিকল্প রোগের জীবন বাঁচানো সম্ভব হতে পারে। তার মানে শুধুমাত্র ব্রেন ডেথ যে সকল মানুষের হবে তাদের কিডনি প্রতিস্থাপন করা যাবে, মানে তাদের কিডনি নিয়ে অন্য একটা মানুষের, অসুস্থ মানুষের কিডনিতে প্রতিস্থাপিত করা যাবে। অসুস্থ একজন মানুষ যার কিডনি নষ্ট হয়ে গেছে, দুইটা কিডনি নষ্ট, তার মানে ওনার কিডনিটা চেঞ্জ করে একজন ব্রেন ডেথের মানুষের কিডনি তার শরীরে প্রতিস্থাপিত করা যাবে, যেহেতু তার কোনো অর্গান ড্যামেজ হয় নাই, মানে অঙ্গ প্রত্যঙ্গের কোনো ক্ষতি হয় নাই, জাস্ট মানে ব্রেন স্ট্রোক করে মারা গেছে, বা ধরো মানে খুব সুস্থ স্বাভাবিকভাবেই মারা গেছে কোনো অঙ্গের ড্যামেজ ছাড়াই, তাহলে তখন সেই মানুষটাকে আমরা কিডনি দান করতে পারবো। টিস্যু ম্যাচ বলতে কি বোঝায়? টিস্যু ম্যাচ হচ্ছে যখন কোনো অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে দাতার টিস্যুর প্রকৃতি ও ধরন গ্রহীতার টিস্যুর প্রকৃতি ধরনের সাথে মিলে কিনা তা পরীক্ষা করে নেওয়া হয়, যাকে টিস্যু ম্যাচ বলে। সাধারণত আক্রান্ত ব্যক্তির পিতামাতা কাছাকাছি আত্মীয় টিস্যু ম্যাচ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ধরো একজন মানুষের কিডনি নষ্ট হয়ে গেছে, তো সে ব্রেন ডেথের কোনো রোগী পাইলো না, এখন তার আত্মীয় স্বজন কাছাকাছি নিকট আত্মীয় যারা আছে তাদের কাছ থেকে কিডনি নিতে হবে। সেক্ষেত্রে হয় ওই রোগীর বাবা মায়ের কাছ থেকে কিডনি নিতে পারবে, বা তার ভাই বোন অথবা তার সন্তান, মানে নিকট আত্মীয় যাদের সাথে জেনেটিক্যালি তার মিল আছে, অর্থাৎ জেনেটিক্যাল মিল থাকলে তাহলে টিস্যু ম্যাচ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ওই টিস্যু ম্যাচ যাদের সাথে হবে তাদেরই কিডনি নেওয়া যাবে। টিস্যু ম্যাচ যাদের সাথে হবে না তাদের কিডনি নেওয়া যাবে না, মানে ওই কিডনি প্রতিস্থাপিত করা যাবে না। বুঝতে পেরেছো? তো এই হচ্ছে আমাদের মোটামুটি শর্ট কোশ্চেন আমরা দেখলাম। এখন আমরা কিছু সৃজনশীল দেখি। আচ্ছা, এইখানের যে সৃজনশীলটা আছে, দেখো আমি বোর্ডের সৃজনশীল গুলো দেখাই তোমাদের। এই যে ঢাকা বোর্ড 2024 সালে যে সৃজনশীলটা এসেছে এখানে, ঢাকা বোর্ড 2024। আতিফ বলেছো হুবহু কোশ্চেন আসলে ভালো হয়। হুবহু কোশ্চেন তো আসবে না বাবা, তাহলে তো আর এটা পরীক্ষা হলো না। পরীক্ষা মানে হচ্ছে তুমি অনেক কিছু পড়েছো, অনেক সমুদ্র পাড়ি দিয়েছো, তুমি সমুদ্রের আনাচে কনাচে সব জায়গায় পাড়ি দিয়েছো, তুমি জানো যে সমুদ্রে সার্ভাইভ করতে কেমনে হয়, তুমি সমুদ্রে সার্ভাইভ করেছো, সাঁতার কেটেছো, এখন তো তোমার কাছে পুকুরে সাঁতার কাটা খুব ইজিয়ার হয়ে যাবে, তাই না? তাহলে পরীক্ষার আগের প্রিপারেশনটা হচ্ছে সমুদ্র। ওই সমুদ্রে তুমি যখন সাঁতার কাটা শিখবা, তখন তোমাকে এনে যদি পুকুরের মধ্যে বা নদীর মধ্যে ফালানো হয়, তুমি ইজিলি সাঁতার কাটতে পারবা, কারণ এর থেকে কঠিন জিনিস তুমি পড়ে এসেছো। সো পরীক্ষা মানে কি? পরীক্ষা মানে এখানে থাকবে খুবই প্রিসাইজ, শর্ট, অল্প কিছু থাকবে, বাট এই অল্প কি থাকবে এটা তুমি জানবা না, বা এটা তোমার জানা উচিত না। এইটা জানতে গেলে, মানে এইটাকে তোমার ওভারকাম করতে গেলে তোমাকে অনেক বড় সিলেবাস শেষ করতে হবে। অর্থাৎ তুমি যদি 10টা প্রশ্ন পড়ো, সেখান থেকে তুমি একটা প্রশ্ন কমন পেতে পারো বা কমন পাওয়ার আশা রাখতে পারো। দিস ইজ কল্ড এক্সামিনেশন। 20টা প্রশ্ন করলে তুমি সেখান থেকে 2টা প্রশ্ন কমন পাওয়ার আনসার, মানে কমন পাওয়ার আশা রাখতে পারো। এভাবে তোমাকে থিঙ্কিং করতে হবে যে আমি পড়বো বেশি, তার মধ্যে কম মানে আসবে কম। পরীক্ষা মানে কি? মানে তুমি অনেক কিছু জানো, এখন সেটা তুমি যে আসলেই জানো সেটা টেস্ট কেমনে করা হবে? সেই টেস্ট করার উপায় হচ্ছে ওই যে বলে না, ভাত যখন রান্না করা হয়, ভাত যারা রান্না করতে পারেও, তো ভাত যখন ফুটে, হ্যাঁ, ভাত যখন উতলানো বলা হয় বা ফুটানো বলা হয়, হ্যাঁ, তখন হচ্ছে ভাত হয়েছে কিনা সেটা দেখার জন্য সবগুলা ভাত ধরে ধরে টেস্ট করার প্রয়োজন হয় না। আমি ওখান থেকে 2টা বা 3টা অল্প কিছু ভাত ধরে আমি যদি চাপ দিই, তাহলে আমি বুঝবো যে ভাতটা কি এখনো নরম নাকি এখনো শক্ত আছে। নরম হলে তাহলে আমি বুঝবো যে ভাত হয়ে গেছে। তাহলে এই পরীক্ষাটা হচ্ছে এমনই, পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে তুমি অনেক কিছু পড়েছো, অনেক কিছু থেকে অল্প কিছু আসবে, তো সেই অল্প কি আসবে সেটা তোমাকে জানতে গেলে ওই অনেকখানিই পড়তে হবে, তাহলেই তুমি খুব সুন্দর আনসার করতে পাবা। বুঝছো?
আচ্ছা, এরপরে দেখো আমরা যেটা বলতেছিলাম, ঢাকা বোর্ড 2024 সালে যে প্রশ্নটা এসেছে, তোমরা হয়তো অনেকেই দেখতে পারছো না, কারো কাছে গাইড থাকলে সে বের করে দেখতে পারো। ঢাকা বোর্ড 2024 সালে উদ্দীপকটা একটু খেয়াল করো। এখানে এ হচ্ছে একটা আননোন কিছু একটা, আননোন একটা অর্গ্যান, আননোন একটা অঙ্গ, মানে অজানা কোনো একটা অঙ্গ। এই অজানা অঙ্গের ঠিক নিচে হচ্ছে ইউরিনিফেরাস নালিকা। ইউরিনিফেরাস নালিকা। তা ইউরিনিফেরাস নালিকাটা দুইটা অংশে বিভক্ত হয়ে গেছে, একটা বি অংশ, একটা হচ্ছে সংগ্রাহী নালিকা। একটা বি অংশ আর একটা হচ্ছে সংগ্রাহী নালিকা। তো তোমরা কি কেউ বলতে পারবে যে এখানে এ এর পরিচয় কি আর বি এর পরিচয় কি? দেখি তো কেউ বলতে পারো কিনা। এখানে উত্তর না দেখি কেউ বলো তো, এখানে এ এর পরিচয়টা কি আর বি এর পরিচয়টা কি? এ থেকে আসছে ইউরিনিফেরাস, ইউরিনিফেরাস নালিকা। সেই ইউরিনিফেরাস নালিকাটা দুইটা অংশে বিভক্ত হয়ে গেছে, একটা সংগ্রাহী নালিকা আর একটা হচ্ছে বি অংশ। তাহলে এই এ আর বি এর পরিচয়টা কি? তাহলে সাব্বির বলেছো এ হচ্ছে বৃক্ক। আতিফ জিজ্ঞেস করেছো চ্যাপ্টার 8 কিনা। হ্যাঁ, এটা চ্যাপ্টার 8। সাব্বির বি, সাব্বির বলেছো বি হচ্ছে নেফ্রন। রুবাইয়া এ হচ্ছে মেবি। মেবি কেন রুবাইয়া, তুমি শিওর না কেন? রুবাই বলেছো এ মেবি বৃক্ষ। আচ্ছা, বাকিরা বাকিরা একটু বলো তো, বাকিরা একটু রেসপন্স করো। মহি বলেছো এ বৃক্ষ, আতিফ বলেছো বি নিফ্রন। ওকে, ঠিক আছে। তাহলে আমরা একটু দেখি আসলে কি সেটা আমরা একটু দেখি। তার আগে আমরা একটু প্রশ্নগুলো পড়ে নিই। এই উদ্দীপক দিয়ে আমাদের কি প্রশ্নগুলো করা হয়েছে দেখো। গ নাম্বার প্রশ্নটা হচ্ছে উদ্দীপকের বি অংশটির সার্বিক বর্ণনা দাও। বি যে অংশটা, এই বি হচ্ছে এটা, এটার সার্বিক বর্ণনা দাও। আর গ নাম্বার মানে 4 মার্কসের যে প্রশ্ন, উচ্চতর দক্ষতা, উল্লিখিত এ ঠিক মতো কাজ না করলে সমস্যাটি কিভাবে সমাধান করা যেতে পারে। তাহলে এ হচ্ছে এইটা, এ ঠিক মতো কাজ না করলে তাহলে কি সমাধান আছে আসলে এটা। তাহলে এ কি হইতে পারে বলতো? ইউরিনিফেরাস নালিকা বের হয় কোত্থেকে? বৃক্ক থেকে না? সেই ইউরিনিফেরাস নালিকাটাই তো দুইটা নালিকাতে বিভক্ত হয়ে যায়, একটা হচ্ছে সংগ্রাহী নালিকা আর একটা কি নেফ্রন। তাহলে দেখি আমাদের উত্তর হয়েছে কিনা, আমরা যেটা অ্যাজাম্পশন করছি সেটা হয়েছে কিনা। দেখো গ নাম্বারে কি বলেছে যে উদ্দীপকে উল্লিখিত এ হচ্ছে বৃক্ক। তাহলে এই বৃক্কের প্রতিটি বৃক্কে ইউরিনিফেরাস নালিকা নামে বিশেষ এক ধরনের নালিকা থাকে, এটি নেফ্রন ও সংগ্রাহী নালিকা এই দুটি অংশ বিভক্ত, তাই না? সুতরাং বি হলো নেফ্রন। আচ্ছা, তাহলে বি এর গঠন দেখানো হয়েছে, এখানে নেফ্রনের গঠন দেখানো হয়েছে। আমরা জানি নেফ্রনে মূলত দুইটা অংশ থাকে, নেফ্রনকে দুইটা ভাগে ভাগ করা যায়, রেনাল কর্পাসল, রেনাল কর্পাসল আর একটা হচ্ছে রেনাল টিউবিউল। রেনাল কর্পাসল আর হচ্ছে কি বলতো? রেনাল টিউবিউল। রেনাল কর্পাসলটা কি? রেনাল কর্পাসলটা হচ্ছে যে গ্লোমেরুলাস আর হচ্ছে তোমার কি বলতো নেফ্রনের অগ্রপ্রান্ত রেনাল কর্পাসল বলে। এটি বৃক্কের কর্টেক্সে অবস্থিত এবং বোম্যান্স ক্যাপসুল ও গ্লোমেরুলাস নিয়ে গঠিত। তাহলে দুইটা জিনিস নিয়ে হচ্ছে রেনাল কর্পাসল গঠিত, একটা হচ্ছে তোমার কি বলতো বোম্যান্স ক্যাপসুল আর একটা হচ্ছে গ্লোমেরুলাস। এই দুইটা জিনিস নিয়ে হচ্ছে রেনাল কর্পাসল গঠিত। এই হচ্ছে তোমার গ্লোমেরুলাস আর একটা কি বলতো রেনাল। লেখাগুলো একটু বেশি ঝাপসা। আচ্ছা, যাই হোক আমি বলে দিচ্ছি, কারো কাছে গাইড থাকলে একটু খুলে বের করে দেখো। ঢাকা বোর্ড 2024, এই যে বোম্যান্স ক্যাপসুল আর হচ্ছে গ্লোমেরুলাস, এই বোম্যান্স ক্যাপসুল আর গ্লোমেরুলাসটা এখানে থাকে, যে এখানে গোল অংশ এখানে থাকে। তারপরের যে অংশটা, এই টোটাল অংশটাই হচ্ছে কি বলতো বৃক্কীয় নালিকা বা রেনাল টিউবিউল। আচ্ছা, তো রেনাল টিউবিউলটা কি? বোম্যান্স ক্যাপসুলে অক্ষীয় দেশ থেকে সংগ্রাহী নালী পর্যন্ত বিস্তৃত চওড়া নালিকাটাকে রেনাল টিউবিউল বলে। প্রতিটি রেনাল টিউবিউল তিনটা অংশে বিভক্ত, গোড়াদেশীয় বা নিকটবর্তী পেঁচানো নালিকা অর্থাৎ প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল পিসিটি, আর হচ্ছে হেনলির লুপ অর্থাৎ লুপ অফ হেনলি ইউ আকৃতির যেটা। তারপরে হচ্ছে প্রান্তীয় পেঁচানো নালিকা, দূরবর্তী পেঁচানো নালিকা বা প্রান্তীয় পেঁচানো নালিকা, যেটাকে আমরা কি বলি? ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, ডিসিটি। তাহলে এখানে কোনটা কি অংশ এটা আমি কিন্তু অলরেডি তোমাদের দেখিয়েছি, মনে আছে কিনা জানি না। এই যে এখানে থাকবে হচ্ছে তোমার এই অংশটুকুর মধ্যে থাকবে রেনাল কর্পাসল। এটা কি? রেনাল কর্পাসল। রেনাল কর্পাসল থেকে মানে এই যে এখান থেকে রেনাল কর্পাসলের পরে এখান থেকে এতটুকু হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, এতটুকু হচ্ছে হেনলির লুপ, আর এতটুকু হচ্ছে দূরবর্তী পেঁচানো নালিকা। এতটুকু কি? দূরবর্তী পেঁচানো নালিকা। তাহলে এই অংশগুলো নিয়ে হচ্ছে একটা নেফ্রন গঠিত। তাহলে এই গঠনগুলো তোমরা একটু দেখাবা। এরপরে ঘ নম্বরে বলেছিল কি যে আমাদের এই অংশটি যদি ঠিকভাবে কাজ না করে তাহলে কি মানে কি হবে? তাহলে এই অংশটা কি ছিল? বৃক্ক ছিল না? তাহলে এই অংশটা হচ্ছে বৃক্ক।
এই অংশটা হচ্ছে বৃক্ক। তাহলে বৃক্ক যদি ঠিকঠাক মতো কাজ না করে তাহলে কি করতে হবে বলতো? ডায়ালাইসিস করতে হবে, তাই না? বৃক্ক বিকল হলে কি করতে হয়? ডায়ালাইসিস করতে হয়। ডায়ালাইসিস ও বৃক্ক প্রতিস্থাপন দুইটা পদ্ধতি, হয় ডায়ালাইসিস অথবা বৃক্ক প্রতিস্থাপন। ডায়ালাইসিস কখন করতে হবে? যখন একটা কিডনি ভালো আরটা ধরো নষ্ট বা বিকল হয়েছে, তখন আমার ডায়ালাইসিস করার প্রয়োজন হয়। অথবা দুইটা কিডনি আহ তোমার নষ্ট হয়ে গেছে বাট মোটামুটি কাজ চলে, তখন আমার ডায়ালাইসিস করতে হবে। কিন্তু হচ্ছে প্রতিস্থাপন কখন করতে হবে? যখন একেবারেই দুইটা অকেজো হয়ে গেছে, অর্থাৎ প্রতিস্থাপন ছাড়া আমার আর কোনো ওয়েই নেই, তখন আমাদের বৃক্ক প্রতিস্থাপন করতে হবে। তাহলে এখানে বৃক্ক বিকল হলে কি কি করতে হবে সেই জিনিসগুলো এখানে ব্যাখ্যা করবো। এগুলো আমি সবই তোমাদের বই থেকে পড়িয়েছিলাম। তো প্রথমে তুমি ব্যাখ্যা করবো হচ্ছে প্রথমে ব্যাখ্যা করবা হচ্ছে ডায়ালাইসিসটা ব্যাখ্যা করবা, যে ওই যে টিউব লাগে, তারপর কেমিক্যাল লাগে, সেটার মাধ্যমে এক পাশ থেকে রক্ত পরিচালনা করে আরেক পাশ থেকে বের করে আনা হয়। তারপর হচ্ছে 2 নম্বর অংশে ব্যাখ্যা করবো হচ্ছে বৃক্ক প্রতিস্থাপন নিয়ে। ঠিক আছে? বৃক্ক প্রতিস্থাপনে ওই যে তোমার সেল ডেথ, ব্রেন ডেথ হইলে তাহলে সেই রোগী নেওয়া যাবে, সেই মানুষের হচ্ছে কিডনি নেওয়া যাবে, অথবা নিকটবর্তী যাদের কাছ থেকে টিস্যু ম্যাচ হয় তাদের থেকে কিডনি নেওয়া যাবে। সেই কথাগুলো এখানে ব্যাখ্যা করবা। ঠিক আছে? এরপরে দেখো কুমিল্লা বোর্ড 2024 সাল, কুমিল্লা বোর্ড 2024 সালের প্রশ্নটি যদি আমরা একটু দেখি, তাহলে এখানে একটা চিত্র ডাব্লিউ আছে। চিত্র ডাব্লিউ এর মধ্যে একটা কিডনির শেপ আমরা দেখতে পাচ্ছি, তাই না? একটা কিডনির শেপ বোঝাই যাচ্ছে, এখানে একটা কিডনির শেপ আছে। কুমিল্লা বোর্ড 2024। আচ্ছা, আতিফ বলেছিল নেফ্রন কিডনি। তারপরে রুবয়া, ওকে। আচ্ছা, তো দেখো এখানে কুমিল্লা বোর্ড 2024 হচ্ছে ডাব্লিউ কিডনি। তো এখানে আমাদের প্রশ্ন করেছে কি যে চিত্র ডাব্লিউ অঙ্গটি কিভাবে মূত্র তৈরি করে। তাহলে এই কিডনি কিভাবে মূত্র তৈরি করে, অর্থাৎ ইউরিন প্রোডাকশন হয় কিভাবে, সেটা এখানে ব্যাখ্যা করতে হবে, সেটা এখানে বর্ণনা করতে হবে। ঠিক আছে? তাহলে প্রথমেই বলবা কি যে ফার্স্ট স্টেপটার নাম কি? আলট্রা ফিল্ট্রেশন বা অতি পরিশ্রবণ, তাই না? আলট্রা ফিল্ট্রেশন বা অতি পরিশ্রবণ। আলট্রা ফিল্ট্রেশন বা অতি পরিশ্রবণ হচ্ছে মূত্র তৈরির প্রথম প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় প্রথমে হৃৎপিণ্ড থেকে রক্ত পৃষ্ঠীয় ধমনী, রিনাল ধমনী ও এফারেন্ট ধমনীর মাধ্যমে উচ্চ চাপে গ্লোমেরুলাসে প্রবেশ করে। তাহলে গ্লোমেরুলাসে রক্ত আসবে কোথা থেকে? হৃৎপিণ্ড থেকে। হৃৎপিণ্ড থেকে রক্ত কোথায় আসবে? গ্লোমেরুলাসে আসবে। ঠিক আছে? গ্লোমেরুলাসে আসার পরে অনেক উচ্চ চাপে আসবে, এখানে কিন্তু অনেক হাই প্রেসার থাকবে। এরপরে দেখো গ্লোমেরুলাসে রক্ত প্রবেশকালে চাপ বৃদ্ধি পায়। গ্লোমেরুলাসে যখন রক্তটা প্রবেশ করবে তখন চাপ বৃদ্ধি পায়। এই হাইড্রোস্ট্যাটিক চাপে রক্তে অবস্থিত প্রোটিন ও রক্তকণিকা ছাড়া সমস্ত পানি, লবণ, শর্করা, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, ধাতবায়ন, হরমোন প্রভৃতি উপাদানগুলো ক্যাপসুলার স্পেসে এসে জমা হবে। ক্যাপসুলার স্পেস মানে কি? একটা খালি জায়গা, ওই যে তোমার পেলভিস, যে বৃক্কের যে পেলভিস যে অংশটা আছে সেখানে এসে জমা হবে। পরিশ্রুত এই তরলকে বলা হয় গ্লোমেরুলার ফিল্ট্রেট। প্রত্যেক মিনিটে প্রায় 1200 সিসি রক্ত মানুষের দেহে বৃক্কের মাধ্যমে প্রবাহিত হয়। এমসিকিউতে আসবে প্রতি মিনিটে কতটুকু বলতো? প্রতি মিনিটে হচ্ছে 1200 সিসি। 1200 সিসি, সিসি মানে কি? কিউবিক সেন্টিমিটার। সিসি মানে কি বলতো? সিসি মানে হচ্ছে কিউবিক সেন্টিমিটার, মানে সেন্টিমিটার কিউব, সংক্ষেপে সেন্টিমিটার কিউব, অর্থাৎ ঘন সেন্টিমিটার। বাংলাতে বললে বলা হয় ঘন সেন্টিমিটার। তাহলে প্রতি মিনিটে 1200 সেন্টিমিটার কিউব বা ঘন সেন্টিমিটার রক্ত প্রবাহিত হয় বৃক্কের মাধ্যমে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। হ্যাঁ, ইউরিন প্রোডাকশনের ফার্স্ট স্টেপ হচ্ছে কি বলতো? অতি পরিস্রাবণ। এবার সেকেন্ড স্টেপের নাম হচ্ছে নির্বাচনমূলক পুনঃশোষণ। সেকেন্ড স্টেপের নাম কি? নির্বাচনমূলক পুনঃশোষণ। এই নির্বাচনমূলক পুনঃশোষণটা কিরকম হয়? যে নেফ্রনের মধ্য দিয়ে যখন গ্লোমেরুলার ফিল্ট্রেট প্রবাহিত হয় তখন এর মধ্য থেকে বিভিন্ন উপাদান, প্রায় 80% নেফ্রন সংলগ্ন রক্তনালিকা দ্বারা পুনঃশোষিত হতে থাকে। এই প্রক্রিয়াটিকে নির্বাচনমূলক পুনঃশোষণ বলা হয়। নেফ্রনের মধ্য দিয়ে যখন গ্লোমেরুলার ফিল্ট্রেটটা মানে প্রবাহিত হয়, ফিল্ট্রেট তো অলরেডি হইছে, তাই না? আলট্রা ফিল্ট্রেশনে বা তোমার ওই যে অতি পরিস্রাবণে ফিল্ট্রেট হইছে, হওয়ার পরে সেটা যখন নেফ্রনের মধ্য দিয়ে চলবে তখন এর মধ্য থেকে 80% উপাদান নেফ্রন সংলগ্ন রক্তনালিকা দ্বারা পুনঃশোষিত হয়ে যায়। পুনঃশোষিত মানে কি? মানে আবার শোষণ হয়ে যায়, নেফ্রন দ্বারা আবার শোষণ হয়ে যায় 80% উপাদান। এই প্রক্রিয়াটিকে বলা হয় নির্বাচনমূলক পুনঃশোষণ। কারণ নির্বাচনমূলক পুনঃশোষণ এই জন্য বলা হয় যেখান থেকে
নির্বাচন করে করে তারপর হচ্ছে আমাদের বডি ওই জিনিসগুলোকে আমাদের শরীরের ভিতরে রেখে দেয়, যেগুলো ভালো জিনিস, যেটা বাইরে বের হইলে ক্ষতি। যেমন হচ্ছে তোমার ওই যে বিভিন্ন কি বলতো, এই যে প্রোটিন আর হচ্ছে রক্তকণিকা, এই প্রোটিন আর রক্তকণিকা কি আমাদের শরীরের জন্য ভালো না? এটা বাইরে বের হয়ে গেলে ক্ষতি, তো ওটাকে আবার আমাদের শরীরের ভিতর অ্যাবজর্ব করে নেয়। ওইটা বাদে বাকি যত ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড আছে সব বাইরে বের করে দেয়। 70% পানি পুনঃশোষিত হয়ে হেনলির লুপে পুনঃশোষিত হয়। কোথায় পুনঃশোষিত হয়? হেনলির লুপে পুনঃশোষিত হয়। সোডিয়াম আয়ন, ভিটামিন, পানি পুনঃশোষিত হয় দূরবর্তী পেঁচানো নালিকায়। তাহলে সোডিয়াম আয়ন, তারপর হচ্ছে ভিটামিন এবং পানি পুনঃশোষিত হয় দূরবর্তী পেঁচানো নালিকায়। আর এই যে হেনলির লুপে তোমার পুনঃশোষিত হয় 70% পানি, আর নিকটবর্তী পেঁচানো নালিকায় পুনঃশোষিত হয় গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন ইত্যাদি। গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড এগুলো পুনঃশোষিত হয় কাছাকাছি যে নিকটবর্তী নালিকা, অর্থাৎ তোমার প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে। এরপরে থাকে হেনলির লুপ, সেখান থেকে পুনঃশোষিত হয় কি? সেখান থেকে পুনঃশোষিত হয় এই যে তোমার 70% পানি পুনঃশোষিত হয়। আর এরপরে দূরবর্তী পেঁচানো নালিকায় সোডিয়াম আয়ন, ভিটামিন এবং অন্যান্য জিনিস পুনঃশোষিত হয়। তো গ্লোমেরুলার ফিল্ট্রেটের মধ্যে 124 সেন্টিমিটার কিউব গ্লোমেরুলার ফিল্ট্রেট পুনঃশোষিত হয়, মানে প্রতি মিনিটে 125 সেন্টিমিটার কিউব 125 সেন্টিমিটার কিউব গ্লোমেরুলার ফিল্ট্রেট থেকে 124 সেন্টিমিটার কিউব গ্লোমেরুলার ফিল্ট্রেট আমাদের শরীর রেখে দেয়। তাহলে বাদ দেয় মাত্র 1 সেন্টিমিটার কিউব, মাত্র 1 সেন্টিমিটার কিউব গ্লোমেরুলার ফিল্ট্রেট প্রতি মিনিটে মূত্রে পরিণত হয়। তাহলে প্রতি মিনিটে মূত্র তৈরি হয় কতটুকু? 1 সেন্টিমিটার কিউব। প্রতি মিনিটে মূত্র তৈরি হয় কতটুকু? 1 সেন্টিমিটার কিউব। প্রতি মিনিটে মূত্র তৈরি হয় কতটুকু বলতো? 1 সেন্টিমিটার কিউব। বুঝতে পেরেছো? রুবাইয়া বলেছো হার্ড কোশ্চেন কুমিল্লা বোর্ডে আসে। হ্যাঁ, এটা ঠিক বলেছো রুবাইয়া। তুমি কোন বোর্ডে? হ্যাঁ, ওয়াফি কি কিছু বলবা? আচ্ছা, ওয়াইফাই প্রবলেম হচ্ছে তোমার। ওকে, আশা করি ঠিক হয়ে যাবে। তো কুমিল্লা বোর্ডে এখানে কারা আছো? কুমিল্লা বোর্ডের কোশ্চেন কিন্তু আসলে একটু তুলনামূলকভাবে কঠিন হয়। যে কোনো ফিজিক্স বলো, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবগুলো কোশ্চেনে একটু ডিফারেন্ট, মানে ওরা ইচ্ছা করে মনে হয় একটু ইউনিক কোশ্চেন করতে পছন্দ করে কুমিল্লা বোর্ডের টিচাররা। তুলনামূলকভাবে ঢাকা বোর্ডের থেকে কুমিল্লা বোর্ডের কোশ্চেন একটু তুলনামূলক। আচ্ছা, কুমিল্লা বোর্ডে কোশ্চেন হার্ড আসলেও এই হার্ড কোশ্চেনে কুমিল্লা বোর্ড থেকে যারা পাশ করে বের হয়, এই হার্ড কোশ্চেনে যারা পাশ করে বের হয় এরাই কিন্তু বিশ্ববিদ্যালয়, মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং ভালো ভালো জায়গাতে এরাই কিন্তু আগে চান্স পায়। বুঝতে পেরেছো? সো হার্ড কোশ্চেন যদি কুমিল্লা বোর্ডের থেকে থাকে, এটা কিন্তু কোনো মানে নেগেটিভ ইস্যু না, এটাকে তুমি চ্যালেঞ্জ হিসাবে নাও, বা এটাকে একটা আশীর্বাদ হিসাবে নাও, সৃষ্টিকর্তার একটা মানে ব্লেসিং হিসাবে নাও, যে সৃষ্টিকর্তা আমাকে অনেক হার্ড একটা পথ থেকে অতিক্রম করায় নিয়ে যাচ্ছে। সো পথ যত হার্ড হবে এটার সফলতা হবে তত মধুর, তাই না? সো কুমিল্লা বোর্ডের স্টুডেন্টরা অবশ্যই ভালো কিছুই করবে, সব বোর্ডের স্টুডেন্টরাই ভালো কিছু করবে। আমি শুধু কুমিল্লা বোর্ড বলতেছি দেখে অন্যান্য বোর্ডের যারা আছো তারা মাইন্ড করো না, ঠিক আছে? যশোর বোর্ডের কোশ্চেনও কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড মানের হয়। তারপরে হচ্ছে রাজশাহী বোর্ডের কোশ্চেন তো ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম এই তিনটা হচ্ছে সেম প্যাটার্নে হয়, ওগুলাও ভালো কোশ্চেন। সিলেট বোর্ড আছে, তারপরে বরিশাল বোর্ড, তারপরে হচ্ছে ময়মনসিংহ বোর্ড, সবগুলো বোর্ডই ভালো কোশ্চেন হয়। ধরো কোনো একটা বছর কুমিল্লা বোর্ডে ফিজিক্স কোশ্চেন কঠিন আসছে, তো কোনো একটা বছর রাজশাহী বোর্ডে ফিজিক্স কঠিন আসছে। আবার ধরো বরিশাল বোর্ডে বায়োলজি কঠিন আসছে, আবার ধরো আহ সিলেট বোর্ডে বায়োলজি কঠিন আসছে। এটা আসলে মানে কোশ্চেন গুলো তো লটারির মাধ্যমে করা হয় বোর্ড কোশ্চেন, তো যার কারণে আসলে এটা সম্পূর্ণ ভাগ্যের উপর ডিপেন্ড করে, মানে বলা যায় না যে আসলে কোন বোর্ডে কেমন কোশ্চেন আসবে। বুঝতে পেরেছো? তো এটা একটা বিষয়। আচ্ছা, তাহলে এই গেল সেকেন্ড স্টেপ, নির্বাচনমূলক পুনঃশোষণ। আর সর্বশেষে যেটা হয় সক্রিয় ক্ষরণ। রেনাল টিউবিউলের এপিথেলিয়াম কোষ থেকে কিছু দূষিত পদার্থ ক্ষরিত হয়ে নালিকা গহ্বরে মুক্ত হয়। পদার্থগুলোর মধ্যে কি কি থাকে বলতো? থাকে হচ্ছে ক্রিয়েটিনিন, হাইড্রোজেন, পটাশিয়াম, অ্যামোনিয়াম আয়ন ইত্যাদি। এই জিনিসগুলা কোথা থেকে? এই জিনিসগুলা হচ্ছে ক্ষরিত হয় হচ্ছে নালিকা গহ্বর থেকে। হ্যাঁ, রেনাল টিউবিউলের এপিথেলিয়াম কোষ থেকে কিছু দূষিত পদার্থ ক্ষরিত হয়, এগুলোই হচ্ছে সেই পদার্থ। এসব পদার্থ নালিকার চারপাশে টিস্যু রস থেকে নালিকার ভেতরের ফিল্ট্রেটে বাহিত হয়। এই গ্লোমেরুলার্স ফিল্ট্রেটই হচ্ছে মূত্র। সর্বশেষে আমরা যে ক্রিয়েটিনিন, হাইড্রোজেন, পটাশিয়াম, অ্যামোনিয়াম সমৃদ্ধ যে
গ্লোমেরুলার ফিল্ট্রেটটা পাবো, সেটাই হচ্ছে আমাদের মূত্র। এভাবেই হচ্ছে এই মূত্রটা মূত্রনালীর মাধ্যমে বাহিরে নিষ্কাশিত হয়, ঠিক আছে। আর সর্বশেষে এখানে ঘ নম্বর যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে চিত্রে ডাব্লিউ বিকল হলে মানবদেহে কি ধরনের সমস্যা দেখা দিবে। তার মানে দেখছো, এই যে ঢাকা বোর্ড 24 আর কুমিল্লা বোর্ডের 24-এর ঘ নাম্বার কিন্তু 4 মার্কসের যে প্রশ্নটা, এটা কিন্তু সেম উত্তর হবে, যে বৃক্ক বিকল হলে কি হবে বলতো, সেম উত্তর দিবা। আগে যেভাবে উত্তর দিয়েছিলা যে এখানে পয়েন্ট আকারে দেওয়া আছে, তো তোমরা ঢাকা বোর্ডের প্রশ্নটা না পড়ে এটাও পড়তে পারো। কারণ সবসময় তোমরা মনে রাখবো, বায়োলজিতে সবসময় পয়েন্ট আকারে অ্যান্সার করার চেষ্টা করবা। ওই যে প্যারাগ্রাফ টাইপের কোশ্চেন না দিয়ে, মানে জাস্ট বাংলা রচনার মতো লাইন বাই লাইন তুমি লিখেই গেলা, এই লেখার থেকে তুমি যদি জিনিসগুলোকে 1 2 3 4 বা এরকম ছোট ছোট পয়েন্ট আকারে দিতে পারো, লাইন বাই লাইন আলাদা আলাদা সাজাই দিতে পারো, তাহলে এটা টিচার খাতাটা দেখতে তার জন্য সহজ হয়। আর টিচার যদি খাতা দেখতে তার জন্য সহজ হয়, তাহলে তুমি ভাববা এটা তোমার জন্য মার্কস পাওয়া ইজিয়ার হবে, ঠিক আছে। অর্থাৎ যত সহজে লিখবা, সাজায় লিখবা, মার্কস পাবা তত বেশি। একটা লেখা অনেকে সেম লেখা লেখে, কেউ পায় 2, কেউ পায় 3। এর কারণটা হচ্ছে ওই যে দ্য ওয়ে অফ হি অর শি প্রেজেন্ট, মানে কিভাবে সে আসলে লিখতেছে, কিভাবে প্রেজেন্ট করতেছে। যেভাবে যদি সুন্দরভাবে পয়েন্ট আকারে প্রেজেন্ট করো, তাহলে তোমার মার্কস পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সবসময় চিন্তা করবো পয়েন্ট আকারে দিতে, ছক আকারে দিতে, ছবি আকারে দিতে। ছক, ছবি, পয়েন্ট। ছক, ছবি, পয়েন্ট, এই 3টা জিনিস মনে রাখবা বায়োলজিতে মার্কস পাওয়ার মূল চাবিকাঠি। এই 3টা জিনিসের মতো করে যদি যারা যত বেশি অ্যান্সার দিবা, তারা তত বেশি মার্কস পাবা। ওই যে প্যারাগ্রাফ টাইপের লেখাগুলা, লাইন বাই লাইন লেখাগুলো অ্যাভয়েড করার ট্রাই করবা, কারণ এটা আমাদের বিজ্ঞান, সায়েন্স, এটা তো মানে বাংলা রচনা না যে তুমি লাইন বাই লাইন লিখতেছো। কারণ এখানে ভ্যালিড জিনিসগুলা লিখতে হবে। তোমার একটা কথাও, তোমার মন গড়া কথা লেখা যাবে না, একটা কথাও বানিয়ে লেখা যাবে না। বানিয়ে লেখা মানেই হচ্ছে তোমার মার্কস কমে যাবে অটোমেটিক্যালি। প্রত্যেকটা কথা তোমাকে বইয়ের ভাষায় লিখতে হবে। হ্যাঁ, বইয়ের ভাষায় লিখতে হবে, তার মানে এই না যে বইয়েরটা হুবহু তোমাকে তুলে দিতে হবে, তা কিন্তু না। তুমি বইটা আগে ভালো মতো পড়বা, একটা প্রশ্নকে 3 থেকে 4 বার পড়বা, একবার না। একটা প্রশ্ন কোন রকম একবার দেখে গেলা, ওইটা থেকে বানাই লেখা দিলা। এই কাজ যদি ভুলেও কেউ বায়োলজিতে করো, সে কিন্তু মার্কস পাবা না, কোনোভাবেই পাবা না। কারণ আমি তোমরা অনেকেই হয়তো এখানে আগে পরীক্ষা দিয়েছিলা, বায়োলজি পরীক্ষা, রিটেন পরীক্ষা দিয়েছিলা, একবার না যেন 2বার আমি খাতা দেখেছিলাম। তো আমি কিন্তু খুব একটা মার্কস দিতে পারিনি, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট আমি দেখেছি নিজের মতো ভাষায়, যেমন আমি একটু বলি, তোমাদের 9ম শ্রেণীর কোন একটা স্টুডেন্টই, আমি প্রশ্ন করেছিলাম অমরা কাকে বলে, বুঝছো? ওই যে অমরা আছে না, অমরা প্লাসেন্টা, ওই যে হচ্ছে তোমার জীবের প্রজনন অধ্যায়ে, হ্যাঁ 10ম অধ্যায়ে মানব প্রজননের মধ্যে একটা কথা আছে অমরা, ওই যে বাচ্চা যখন পেটে থাকে মায়ের পেটে, তখন অমরার মাধ্যমেই হচ্ছে বাচ্চার শরীরের সাথে মায়ের শরীরের পুষ্টি যোগাযোগ হয়। মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে পুষ্টি যায় হচ্ছে অমরার মাধ্যমে, প্লাসেন্টা। তো আমি লিখেছিলাম অমরা কাকে বলে, অমরা কাকে বলে, অমরা কাকে বলে, এই ছিল আমার প্রশ্ন। এটা হচ্ছে খ নাম্বার প্রশ্ন ছিল, বুঝছো? খ নাম্বার মানে অনুধাবনমূলক প্রশ্ন ছিল, অমরা কাকে বলে। আমার স্টুডেন্ট লিখেছে কি জানো? আমার স্টুডেন্ট লিখেছে আমরা, আমরা, আমরা একটি টক জাতীয় ফল, আমরা একটি টক জাতীয় ফল, যেটি যেটি বরিশালে ভালো পাওয়া যায়, যেটি বরিশালে ভালো, বরিশালে ভালো পাওয়া যায়, বুঝছো? মানে সে ভাবছে আমি আমরা কাকে বলে, আমরা যে ফল আছে না টক ফল, আমরা আমরা খাই না লবণ দিয়ে, সে ভাবছে আমরা বরিশালে পাওয়া যায়। তো এইরকম আমরা নিয়ে বহুত কিছু মানে সে বলছে, বুঝছো? যেটার দাম খুব কম, ভিটামিন সি সমৃদ্ধ খাবার, ভিটামিন সি থাকে। তো এই প্রশ্নটার উত্তর পড়তে গিয়ে আমার যে এত পরিমাণ হাসি পাইছে, আমার মানে আমি হাসতে হাসতে আমার আশেপাশে যারা কলিগস ছিল, তোমার তৌহিদ স্যার, তোমাদের মুতাকাব্বির স্যার, তারপর তোমাদের আগে মিস ছিল রেহানা মিস, সবাই, মিহিদাত স্যার, সবাই হাসতে হাসতে শেষ। যে আমি প্রশ্ন করেছি অমরা কাকে বলে, স্টুডেন্ট অ্যান্সার করেছে আমরা, বুঝছো? তো এই হচ্ছে বিষয়, তোমাদের জন্য এমন অবস্থা না হয়, এই জন্য তোমরা ভালো মতো প্রশ্ন পড়ে তারপর উত্তর দিবা, ঠিক আছে? রুবাইয়া বলেছো আপনার কথা মনকে বলে সান্ত্বনা দিলাম। হ্যাঁ, এটা সান্ত্বনা না রুবাইয়া,
এটা সত্যি কথা, কারণ আসলে তুমি যত কঠিন জায়গা থেকে যাবা তোমার প্রিপারেশন হবে তত মানে সুন্দর। হ্যাঁ হ্যাঁ, হাবিবা 11 অধ্যায়, 10ম অধ্যায় না, সরি আমি ভুল বলেছি, 11 অধ্যায়, যেটা 10ম অধ্যায় তো সমন্বয়, 11 অধ্যায় হচ্ছে জীবের প্রজননের যে, প্রাণীর প্রজননের যে অংশটুকু, হ্যাঁ মানব প্রজননের যে অংশটুকু, এটার মধ্যে এই প্রশ্নটা ছিল। হ্যাঁ এটা লিখছি, আস্তাগফিরুল্লাহ ওয়াফি। বুঝছো, এই হচ্ছে অবস্থা। ওকে, জুই হচ্ছে চট্টগ্রাম বোর্ডের, আতিফ 11 অধ্যায় কোশ্চেন, প্লাসেন্টা, রাইট। তো এই হচ্ছে অবস্থা। আচ্ছা, নূর বলেছো হায়ার ম্যাথ, আর বায়োলজিতে কোনটা কম্পালসারি নিলে ভালো হয়? চিটং বোর্ডের কোশ্চেন হার্ড, হ্যাঁ চিটং বোর্ডে অনেক সময় কোশ্চেন হার্ড করে। নূর বলেছো, আচ্ছা নূরের অ্যান্সারটা আমি দিচ্ছি। আহ, ওকে নোবেল দেওয়া উচিত, এত কষ্ট করে তথ্য দিছে। হ্যাঁ জুই এটা বলেছে, হ্যাঁ জুই আসলেই ঠিক, কারণ ও আমরা সম্বন্ধে এত কিছু লিখছে। আচ্ছা, হাবিবা হচ্ছে মাদ্রাসা বোর্ড। আচ্ছা, নূর একটা ভালো প্রশ্ন করেছে, নূরের প্রশ্ন উত্তরটা আমি একটু দিয়ে দিচ্ছি। আচ্ছা নূর, যেহেতু তুমি মানে 9-এ পড়তেছো, তার মানে তুমি অলরেডি অপশনাল সাবজেক্ট হয়তো নিয়ে ফেলেছো, বাট আমি 9-এরটা যে যেরকম নিছো ওরকম নিয়ে ফেলো, বাট ইন্টারমিডিয়েটের কথাটা বলি, যে তোমরা তো আর কিছুদিন পরে ইন্টারমিডিয়েট উঠবে, 1-1.5 বছর পরে, এইচএসসি আর কি, ঠিক আছে? এইচএসসি তে মনে রাখবা, এইচএসসি তে যারা ম্যাথে ভালো, যারা ম্যাথ 9-10-এ ভালো করবা, জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ দুইটাই ভালো বুঝবা, এবং দুইটাতেই যারা ভালো মার্কস পাবা, এবং যারা ইঞ্জিনিয়ারিং পড়বা, ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন যাদের, তারাই হচ্ছে কি করবা, যারা ম্যাথে ভালো হবে তারাই হচ্ছে হায়ার ম্যাথ হচ্ছে মেইন সাবজেক্ট নিবা। ঠিক আছে, হায়ার ম্যাথ কি নিবা? মেইন সাবজেক্ট নিবা, মেইন সাবজেক্ট, মেইন সাবজেক্ট নিবা তারাই। ঠিক আছে, কারা নিবা মেইন সাবজেক্ট? যারা হচ্ছে ম্যাথে হচ্ছে 90+ মার্কস পাবা, তারপর হচ্ছে যাদের ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা, অথবা ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোন একটা সাবজেক্টে পড়ার ইচ্ছা, এবং যারা ম্যাথ ভালো বোঝো, মানে অল্পতেই অল্প এফোর্ট দিলেই বুঝে যাও, মানে ম্যাথের বেসিক ভালো, এক কথায় ম্যাথের বেসিক ভালো। এই তিনটা জিনিস যাদের হবে, 90+ মার্কস পাবা 9-10-এ। আর বেসিক যাদের খুবই ভালো, মানে একটা লাইন বললে, আমি যদি বলি যে আংশিক ভগ্নাংশতে প্রথমে হচ্ছে কি করতে হয়, আংশিক ভগ্নাংশতে প্রথমে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করে একটা বড় রাশিকে ছোট রাশিতে পরিণত করা হয়, তারপর সেটাকে স্প্লিট করা হয়, এ বি সি এরকম বিভিন্ন অংশে ভাগ করে, তারপর হচ্ছে আর গুণন করে বাকি কাজ বাজ করা হয়। আমার এতটুকু কথা শুনেই যে বুঝে ফেলবা, তারাই হচ্ছে হায়ার ম্যাথটাকে মেইন সাবজেক্ট নিবা। মানে এটা দিয়ে আমি এটা বুঝাইলাম যে তোমার বেসিক ভালো, বা তুমি বুঝো উৎপাদকে বিশ্লেষণ কি, আর গুণন কি, বজ্র গুণন কি, তারপর অপনয়ন পদ্ধতি কি, প্রতিস্থাপন পদ্ধতি কি, যোগ কি, বিয়োগ কি, ইত্যাদি ইত্যাদি সবকিছু যারা বুঝো, তারাই, তাদেরই বেসিক ভালো, তারাই হচ্ছে ইন্টারমিডিয়েটে এবং এইচএস মানে ইঞ্জিনিয়ারিং যারা পড়ার ইচ্ছা, তারা এইচএসসি তে হায়ার ম্যাথটাকে মেইন সাবজেক্ট নিবা। ঠিক আছে, বাট এই তিনটা জিনিস যাদের ভিতরে থাকবে না, যাদের হচ্ছে মেডিকেলে পড়ার ইচ্ছা, মেডিকেল, ঠিক আছে, মেডিকেলে পড়ার ইচ্ছা, বা বায়োলজিক্যাল কোনো লাইফ সায়েন্সে পড়ার ইচ্ছা, বা রিসার্চ করে ভবিষ্যতে বিদেশে যাওয়ার ইচ্ছা যাদের, ঠিক আছে, তো ওইসব রিসার্চ বেস সাবজেক্ট যেমন জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মেসি, এসব হচ্ছে খুবই রিচ, মানে অনেক মানে রিচ সাবজেক্ট, এইসব রিসার্চ বেস সাবজেক্ট। এইসব সাবজেক্টে পড়ে যাদের মানে ইচ্ছা হচ্ছে পিএইচডি করা বা বিদেশে ঘোরা, হ্যাঁ, বা মানে রিসার্চ করা, করোনা ভাইরাস আবিষ্কার করেছে, করোনা ভাইরাসের ভ্যাকসিন যাদের আবিষ্কার করার ইচ্ছা, ক্যান্সারের কিওর, ক্যান্সারের প্রতিষেধক যাদের আবিষ্কার করার ইচ্ছা, এইচআইভি ভাইরাসের প্রতিষেধক যাদের আবিষ্কার করার ইচ্ছা, র্যাবিস ভাইরাস মরণ ব্যাধি, যেটা কুকুর কামড় দিলে র্যাবিস হইলে মানুষ মারা যাবেই 100%, বাট ওই মারা যাওয়া ব্যক্তিকে বা একটা অসুস্থ ব্যক্তিকে ওই অবস্থা থেকে কিভাবে কিওর করে আনা যায়, এই যে চিন্তা, এগুলা উদ্ভাবনী চিন্তা যাদের, মানে রিসার্চ মেন্টালিটি যাদের, নতুন কিছু সৃষ্টিশীল মেন্টালিটি যাদের, তাদের হচ্ছে বায়োলজিক্যাল সাবজেক্টে পড়তে হবে অথবা মেডিকেলে পড়তে হবে। তো তাদের ক্ষেত্রে অবশ্যই কি করতে হবে, মানে বায়োলজিটাকে মেইন সাবজেক্ট নিতে হবে। ঠিক আছে, বায়োলজিটাকে মেইন সাবজেক্ট নিতে হবে, বুঝতে পেরেছো? বায়োলজিকে মেইন সাবজেক্ট নিতে হবে, এবং হায়ার ম্যাথকে নিতে হবে ফোর্থ সাবজেক্ট। হায়ার ম্যাথ যাদেরই, মানে যারা ম্যাথে একটু দুর্বল থাকবা, ম্যাথে একটু বেসিক কম থাকবে, তারা খারাপ স্টুডেন্ট না, কারণ কেউ বায়োলজিতে ভালো হবে, কেউ হায়ার ম্যাথে ভালো হবে, এটা খুবই স্বাভাবিক। হায়ার ম্যাথে ভালো হইলেই যে সে খুব বেশি টপ, বিষয়টা এমন না। আবার বায়োলজি কম পারলেই যে সে খারাপ, বিষয়টা এমন না। ঠিক আছে, যার ইন্টারেস্ট যেদিকে, তোমাদের পাশের দেশ ইন্ডিয়াতে তো এরকমই হয়, যারা ধরো মেডিকেলে পড়ার ইচ্ছা, তাদের হায়ার ম্যাথ থাকেই না, তাদের ম্যাথ পড়তেই হয় না, বাদ পুরা। আবার যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, তাদের
বায়োলজি টোটালি বাদ, মানে বায়োলজি তারা পড়তেই হয় না তাদের, বুঝছো, এরকম একটা সিস্টেম তাদের কারিকুলামে। কিন্তু বাংলাদেশেই হচ্ছে এইচএসসি পর্যন্ত বায়োলজি এবং হায়ার ম্যাথ দুইটাই পড়তে হয়, এবং দুইটাই পড়া উচিত, কারণ বিশ্ববিদ্যালয়ে হচ্ছে তোমার এই দুইটা সাবজেক্টেরই ভ্যালু আছে। কিন্তু একটা জিনিস মনে রাখবা, এই মানে বিশ্ববিদ্যালয় বা ভার্সিটি যেটা, এই ভার্সিটিতে কারো যদি হায়ার ম্যাথ থাকে বা হায়ার ম্যাথ যদি কেউ দাগাও, তাহলে সে ওই ভার্সিটির 60% সাবজেক্ট পাবা। ঠিক আছে, 60% সাবজেক্ট তার থাকবে। মানে বিশ্ববিদ্যালয়ে পড়ার ক্ষেত্রে, অ্যাডমিশন টেস্ট পরীক্ষার ক্ষেত্রে হায়ার ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে, বায়োলজি না দাগাইলেও তোমার 40% সাবজেক্ট হয়তো তুমি পাবা না, বাট ম্যাথে ম্যাক্সিমাম সাবজেক্ট হচ্ছে ম্যাথমেটিক্যাল রিলেটেড। যেমন হচ্ছে কিছু লাইফ সায়েন্সের সাবজেক্ট আছে যেগুলা পড়তে গেলে তোমার ম্যাথ থাকা লাগবে এবং ম্যাথ দাগাইতে হবে। তার মধ্যে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তোমাদের প্রিন্স স্যার যেটাতে পড়েছেন, মাইক্রোবায়োলজি আমি যেটাতে পড়েছি, তারপর পাবলিক হেলথ, তারপর হচ্ছে তোমার ফার্মেসি, খুবই রিচ সাবজেক্ট। এইসব সাবজেক্টে পড়তে গেলে তোমার হায়ার ম্যাথও লাগবে, বায়োলজিক্যাল সাবজেক্ট বাট হায়ার ম্যাথ লাগবে, বুঝছো। বাট মেডিকেলে যদি কারো ইচ্ছা থাকে একদম ডেডিকেটেড টু মেডিকেল, তাহলে তার ম্যাথ খুব একটা গুরুত্বপূর্ণ না, তার ম্যাথ 4 সাবজেক্ট হলেও সমস্যা নেই। তো আশা করি নূর তার উত্তরটা পেয়ে গিয়েছো। এবার আসো আমরা আমাদের পড়াতে ফিরে যাই। তো এখানে যেটা বলতেছিলাম যে বৃক্ক বিকল হলে আমাদের মানবদেহে কি কি সমস্যা হতে পারে। আচ্ছা, এই প্রশ্নটা একটু ডিফারেন্ট আগের প্রশ্নটার থেকে। এখানে প্রশ্ন করেছে মানবদেহে কি কি সমস্যা হতে পারে, তো এই পয়েন্ট আকারে এই সমস্যাগুলো দিবা। যে অতি অল্প ঘন গাঢ় মূত্রত্যাগ, একেবারে মূত্র না হওয়া, নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ সঞ্চিত হওয়া, হাত ও পায়ের পাতা, পা গোড়ালি, মুখগহ্বর ইত্যাদি ফুলে যাওয়া, ফুসফুসের পানি জমার কারণে ঘন ঘন শ্বাস নিতে হয়, পাঁজর ও কোমরের মাঝামাঝি দুপাশে ব্যথা হয়, ক্ষুধামন্দা, বমি বমি ভাব, রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়ে যাওয়ায় পেশির অসারতা, তারপরে হৃদস্পন্দন অস্বাভাবিক হয়ে যায়, কখনো বাড়ে কখনো কমে, ফসফেট বেড়ে যাওয়ায় চুলকানি হবে, অস্থিরতা হবে, পেশির খিঁচুনি হবে, রক্তচাপ, রক্তমূত্র, রক্ত পায়খানা হবে, প্রচুর পরিমাণে পানি খেলেও মূত্রত্যাগ হয় না বা মূত্রনালীতে মূত্র জমা হয় না, খাবারে অরুচি, তারপরে হচ্ছে তন্দ্রাস্থ ভাব, মানে ঘুম ঘুম একটা ভাব থাকবে, অসংলগ্ন কথা বলা, মানে কথা বলা উল্টাপাল্টা হয়ে যায়, মানে ঠিক থাকে না কথা বলতে গেলে, অসংলগ্ন কথা বলা, বা তন্দ্রাস্থ ভাব মানে ঘুম ঘুম একটা ভাব, তারপর অনেকক্ষণ ধরে হেঁচকি তোলা, মুখে ধাতব স্বাদ অনুভূত হওয়া, এই সকল জিনিস তোমার হবে আর কি। ঠিক আছে, ওকে। হাবিবা লিখেছো হায়ার ম্যাথ বেস্ট। ওকে, রাইট। হ্যাঁ, বাংলাদেশে তোমার যদি বিশ্ববিদ্যালয়ে কোনো একটা সাবজেক্ট পেতে হয় সেক্ষেত্রে সায়েন্স রিলেটেড, তাহলে হায়ার ম্যাথ হচ্ছে বেশি জোর দেওয়াই ভালো, কারণ ম্যাথমেটিক্যাল বেস জিনিসগুলাই হচ্ছে ডিমান্ডফুল বাংলাদেশে। আই এম রাজশাহী বোর্ড, মহি বলেছে আই এম রাজশাহী বোর্ড। ওকে, রুবাইয়া ক্লিয়ার। আচ্ছা, রুবাই বলেছে হায়ার ম্যাথ ভালো, জেনারেল ম্যাথ কিছুই পারি না। আচ্ছা, মেইন সাবজেক্ট বায়োলজি, এইচএসসি তে মেইন সাবজেক্ট বায়োলজি নিব। ওকে, হায়ার ম্যাথ মেইন সাবজেক্ট। আরেকটা মানে হায়ার ম্যাথ 4 সাবজেক্ট ইন্টারমিডিয়েটে ম্যাক্সিমাম স্টুডেন্ট নেওয়ার পিছনে একটা কারণ আছে। কারণ হচ্ছে তোমাদের 9-10 এর হায়ার ম্যাথ যতটা সহজ তোমরা দেখতেছো, ইন্টারমিডিয়েটের হায়ার ম্যাথ এর থেকে 10 গুণেরও বেশি কঠিন। মানে ইন্টারমিডিয়েটের একটা চ্যাপ্টারের সমান বলা যায় হায়ার ম্যাথ একটা বই। ঠিক আছে, তাহলে বুঝো ইন্টারমিডিয়েটে প্রায় 3000 ম্যাথ আছে, 3000 ম্যাথ, আর তোমার 9-10 মাত্র কয়শো ম্যাথ। তাহলে ভাবো ইন্টারমিডিয়েটের হায়ার ম্যাথ কিন্তু সো টাফ। এই জন্য ইন্টারমিডিয়েটের সায়েন্সের স্টুডেন্টরা সব থেকে বেশি ফেল করে হায়ার ম্যাথে, যার কারণে হায়ার ম্যাথে ফেল করে বিধায় ভয়ে ওটাকে 4 সাবজেক্ট নেয়। 4 সাবজেক্ট নিলে তাহলে ফেল করলেও সমস্যা নাই, কারণ সার্টিফিকেট তো তোমার বের হবে। 4 সাবজেক্টে ফেল করলে ওটা ফেল কাউন্ট হয় না, যার কারণে ম্যাক্সিমাম স্টুডেন্টই দেখবা, মোটামুটি 80% স্টুডেন্টই হচ্ছে দেখবা হায়ার ম্যাথকে 4 সাবজেক্ট নিছে ইন্টারমিডিয়েটে, এবং এটা নেওয়াই উচিত, কারণ ইন্টারমিডিয়েট হায়ার ম্যাথে প্রচুর ফেল আসে। তুমি মানে ম্যাথে যদি সারাদিনে 4 থেকে 5 ঘন্টা সময় না দিতে পারো, তাহলে ইন্টারমিডিয়েটে ম্যাথে পাস করা, এ প্লাস পাইলে মানে পাইতে গেলে তো আরো বেশি পরিশ্রম করতে হবে। 4-5 ঘন্টা সময় না দিলে তুমি দেখবা আসলে ওরকম ম্যাথ প্র্যাকটিসও হচ্ছে না বা বোঝা হচ্ছে না। 9-10 ইন্টারমিডিয়েট সম্পূর্ণ ডিফারেন্ট একটা জিনিস, বুঝছো। ওকে, নূর বলেছো থ্যাংক ইউ, ওয়েলকাম। আই হোপ আমি ঠিক সাবজেক্টই কম্পালসরি হিসেবে চুজ করেছি। রাইট, অবশ্যই। জেনারেল ম্যাথ পারি না, হায়ার ম্যাথ পারি। জেনারেল ম্যাথ কিন্তু ইজি হায়ার ম্যাথের থেকে। আলভি হোসেন ক্লিয়ার, জুই ক্লিয়ার, রুবায়া। হ্যাঁ, হায়ার ম্যাথ বই দেখেছো, রুবায়া বলেছো ইন্টারমিডিয়েট হায়ার ম্যাথ দুইটা পার্ট, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, বায়োলজিও দুইটা, প্রত্যেকটা সাবজেক্টই দুইটা, আইসিটি বাদে সব সাবজেক্টই দুইটা দুইটা করে।
ম্যাথ ইজ দ্য থার্ড হার্ডেস্ট সাবজেক্ট ইন সায়েন্স, আতিফ বলেছো। তাহলে ফার্স্ট হার্ডেস্ট কোনটা আতিফ তোমার মতে? সায়েন্সের ভিতরে তোমার মতে হার্ড সব থেকে কোন সাবজেক্টটা মনে হয়? আতিফ একটু জানাইও। পেজ বেশি জেনারেল ম্যাথ, হ্যাঁ জেনারেল ম্যাথের চ্যাপ্টার একটু বেশি, পড়াও একটু বেশি, বাট জেনারেল ম্যাথে সিলেক্টিভ কিছু চ্যাপ্টার পড়লেই কিন্তু এ প্লাস পাওয়া যায়, সব কিন্তু পড়তে হয় না জেনারেল ম্যাথে, এটা একটা সুবিধা। তো তোমাদের তুষার স্যার ওই চ্যাপ্টার গুলো তোমাদের অবশ্যই ক্লাসের মধ্যে খুব সুন্দর করে পড়াবে। আচ্ছা, এরপরে দেখো আমরা এখান থেকে দেখবো ময়মনসিংহ বোর্ড 24-এ দেখো, এখানে কোশ্চেন গুলো মোটামুটি সেম টাইপ। এখানে কিন্তু মানে বৃক্ক অঙ্কন করতে বলেছে, তাই না? তারপরে এখানে বৃক্ক নিয়ে কথা বলতে বলেছে, মানে এই অধ্যায়ে মোটামুটি সব সেম টাইপেরই প্রশ্ন। আরেকটা প্রশ্ন তোমরা পড়বা, শ্বসনতন্ত্র এবং রেচনতন্ত্র দুইটার মধ্যে কিন্তু একটা সিমিলারিটি আছে, যে দুইটাই হচ্ছে কি করে বলতো, দুইটাই হচ্ছে বজ্র অপসারণ করে। শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ হচ্ছে ফুসফুস, এই ফুসফুস থেকে এই ফুসফুসে কার্বন ডাই অক্সাইড অপসারিত হয় ফুসফুসের মাধ্যমে। এই কার্বন ডাই অক্সাইড কি একটা ওয়েস্ট ম্যাটেরিয়াল, বাট এটা গ্যাসীয় পদার্থ। এই গ্যাসীয় ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলা এলিমিনেশন হবে হচ্ছে রেসপিরেটরি সিস্টেম অর্থাৎ ফুসফুস থেকে, ঠিক আছে? আর এক্সক্রিয়েটরি সিস্টেমের মধ্যে যে কিডনি, এই কিডনি অপসারণ করবে হচ্ছে সলিড ম্যাটেরিয়ালস, যেগুলা নট গ্যাসিয়াস, সলিড ম্যাটেরিয়াল, শক্ত পদার্থ বা হচ্ছে যেগুলা তোমার গ্যাসীয় পদার্থ না, সেই সকল ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলা কিডনির মাধ্যমে নিষ্কাশিত হবে। তাহলে দুইটার মাধ্যমেই কিন্তু বজ্র পদার্থই নিষ্কাশিত হয়, একটা হচ্ছে গ্যাসীয় পদার্থ আর একটা হচ্ছে তোমার লিকুইড অ্যান্ড সলিড পদার্থ, ঠিক আছে? তো এই জিনিসটা একটু মাথায় রাখবা। আচ্ছা, এরপরে এইটা নিয়ে মোটামুটি আমি কথা বলেছি, এখন আমি একটু অষ্টম অধ্যায়ে চলে যাই, নবম অধ্যায়ে চলে যাই। আচ্ছা, নবম অধ্যায়ে আমি একটু চলে আসি, কঙ্কালের অধ্যায় খুবই ছোট্ট একটা অধ্যায়, এখানে বেশিক্ষণ টাইম লাগাবো না আমি। দেখো, আর দশম অধ্যায় থেকেও বেশি একটা প্রশ্ন আসে না, কারণ বিগত 3-4 সালে দশম অধ্যায় শর্ট সিলেবাসে ছিলই না। তো এখান থেকেও জাস্ট কিছু জিনিস আমি একটু দেখাই দিচ্ছি, আমি ক্লাসটা শেষ করে দিব একটু পরেই, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, আমি জাস্ট মুখে বলে যাচ্ছি কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট। তো এখানে একটু দেখো, মানব কঙ্কালতন্ত্রের সাধারণ পরিচিতির মধ্যে আমরা এখান থেকে যেটা দেখব সেটা হচ্ছে রক্তকণিকার সাথে অস্থির সম্পর্ক কি, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। রক্তকণিকার সাথে অস্থির সম্পর্ক কি? আমরা জানি অস্থি থেকেই বা অস্থি মজ্জা, অস্থির ভিতরে যে বোন ম্যারো থাকে, বোনসের ভিতরে থাকে বোন ম্যারো বা অস্থি মজ্জা, সেই অস্থি মজ্জা থেকেই ব্লাড প্রডিউস হয় বা রক্ত উৎপন্ন হয়। তাহলে রক্তের সাথে অস্থি মজ্জার সম্পর্কটা হচ্ছে মা এবং মেয়ে বা মা এবং সন্তান। হ্যাঁ, মা হচ্ছে অস্থি মজ্জা, যেখান থেকে সন্তান উৎপন্ন হয় অর্থাৎ রক্ত উৎপন্ন হয়। তাহলে এই সম্পর্কটা আবার মা আর মেয়ে হিসেবেই লেখো না পরীক্ষার খাতায়, ঠিক আছে? তাহলে কিন্তু ওই আমরা আর অমরার মতো হয়ে যাবে। তাহলে এখানে কিভাবে লিখবা, রক্তকণিকার সাথে অস্থির সম্পর্ক রয়েছে, দেহের বেশ কিছু অস্থির লাল অস্থিমজ্জা থেকে লোহিত রক্তকণিকা তৈরি হয়, কাজী লোহিত রক্তকণিকার সাথে অস্থির অত্যন্ত নিবিড় সম্পর্ক, এই কথাটা বলবা। অস্থি সন্ধি কাকে বলে, খুবই ইম্পর্টেন্ট জিনিস। অস্থি সন্ধি হচ্ছে দুই বা ততোধিক অস্থির সংযোগ স্থলকে অস্থি সন্ধি বলে। প্রতিটি অস্থি সন্ধির অস্থিগুলো একরকম স্থিতিস্থাপক রজ্জুর মতো বন্ধনী দিয়ে দৃঢ়ভাবে আটকানো থাকে, ফলে অস্থিগুলো সহজে সন্ধিস্থল থেকে বিচ্যুতি হতে পারে না। সন্ধিস্থল বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনে সাহায্য করে। আচ্ছা, তারপরে সাইনোভিয়াল অস্থি সন্ধি, এটাও ইম্পর্টেন্ট, যে অস্থি সন্ধি ক্যাপসিউল বা অস্থি সন্ধি আবরণী এবং সাইনোভিয়াল রস নামক এক ধরনের তৈলাক্ত পদার্থ নিয়ে গঠিত, তাদেরকে সাইনোভিয়াল অস্থি সন্ধি বলে। সাইনোভিয়াল অস্থি সন্ধির মধ্যে পর্দা থাকবে, রস থাকবে, পর্দা থাকবে, রস থাকবে, কি থাকবে? পর্দা এবং রস থাকলে সেটা সাইনোভিয়াল অস্থি সন্ধি। তো এর মধ্যে যে রসটা থাকে তার নাম সাইনোভিয়াল রস, এবং তরুণ অস্থিও থাকবে, এর ভিতরে কি থাকবে? তরুণ অস্থি, মানে নরম হাড়, যেটা কার্টিলেজ বলি আমরা, নরম হাড্ডি যেটা। তো সেটা থাকায় অস্থিতে ঘর্ষণ ও ক্ষয় প্রতিরোধ করে এবং অস্থি সন্ধির নড়াচড়া করতে কম শক্তি ব্যয় হয়, যে নড়াচড়া করতে কম শক্তি ব্যয় হয়, এইখানে হচ্ছে সন্ধি, মানে দুইটা হাড়ের জয়েন্ট, যেটা এই যে সন্ধি, ঠিক আছে? তারপরে আচ্ছা, এখান থেকে আর কিছু লাগবে না আপাতত। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, সব অস্থিসন্ধি পূর্ণ সচল অস্থিসন্ধি নয়, ব্যাখ্যা করো। সব অস্থিসন্ধি পূর্ণ সচল, 3 ধরনের ছিল না? পূর্ণ সচল, মিডিয়াম সচল আর একদম অচল, 3 ধরনের অস্থিসন্ধি পড়াইছিলাম না ওই যে মেইন ক্লাসে?
এগুলোর সব ক্লাসে কিন্তু রেকর্ড করা আছে তোমাদের ওয়েবসাইটে, ওইখানে কিন্তু আমি সবই ডিটেলসে পড়াইছিলাম। ওইখান থেকে কিভাবে প্রশ্ন আসে জাস্ট এটাই দেখাই দিচ্ছি আজকে। তো এই পূর্ণ সচল অস্থিসন্ধি মানে কি, যেটা ফ্রিলি মুভমেন্ট করা যায়, তো সেইগুলা সব অস্থি পূর্ণ সচল অস্থিসন্ধি নয়, এটা ব্যাখ্যা করতে হবে। তাহলে পূর্ণ সচল অস্থিসন্ধি বলতে সে সকল অস্থিসন্ধিকে বোঝানো হয় যেগুলোকে সহজেই নড়াচড়া করানো যায়। মানবদেহের সব অস্থিসন্ধি পূর্ণ সচল অস্থিসন্ধি নয়, কারণ সব অস্থিসন্ধিকে সহজে নড়াচড়া করানো যায় না, সহজে নড়াচড়া করানো যায় না। একমাত্র সাইনোভিয়াল অস্থিসন্ধি কেবল পূর্ণ সচল হতে পারে, শুধুমাত্র সাইনোভিয়াল অস্থিসন্ধি হচ্ছে ফুল মুভমেন্টেবল জয়েন্ট, ঠিক আছে, মানে পূর্ণ সচল অস্থিসন্ধি হচ্ছে একমাত্র সাইনোভিয়াল অস্থিসন্ধি। তারপর দেখো হাতের কনুইকে কবজা সন্ধি বলা হয় কেন, এটা একটু দেখো। এই একটা সুন্দর প্রশ্ন। বাইসেপস আর ট্রাইসেপস এর মধ্যে পার্থক্য, তো এখানে দুইটা পার্থক্য আছে, তোমরা দুইটাকে চারটা করে লিখতে পারো। যে ট্রাইসেপস হচ্ছে বাঁকানো হাতকে পূর্বের অবস্থায় অর্থাৎ সোজা করতে পারে। একটা বাঁকানো হাত, এই যে বাঁকানো হাত আছে, এটাকে পূর্বের অবস্থায় সোজা করতে পারে কে? ট্রাইসেপস। এই যে এখানে ট্রাইসেপস থাকে, ট্রাইসেপস। আর বাইসেপস কোনটা? যে পেশি বাঁকানো হাতকে সোজা করতে পারে না, যে বাঁকানো হাতকে সোজা করতে কিন্তু পারে না কিন্তু বাইসেপস। তারপরে কনুই বাঁকা করলে ট্রাইসেপস পেশি স্লোথ হয়, মানে থেমে যায় বা রিল্যাক্স হয়ে যায়। পেশি বাঁকা করলে ট্রাইসেপসটা রিল্যাক্স হয়। আর হচ্ছে তারপর এখান থেকে আরেকটা জিনিস দেখতে পারো, সেটা হচ্ছে যে অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিসের লক্ষণ কি কি? অস্থি ভঙ্গুর হয়ে যায়, পুরুত্ব কমে যায়, পেশির শক্তি কমে, পিঠের পিছনে ব্যথা, অস্থিতে ব্যথা। তো এই কয়টা প্রশ্ন পড়লেই আশা করি এখান থেকে হয়ে যাবে। তারপরে দেখো এখানে আমরা সৃজনশীল প্রশ্ন যদি দুই একটা দেখি, রাজশাহী বোর্ড 2024 সাল, বরিশাল বোর্ড 2024। রাজশাহী বোর্ডে কি আসছে? যে 50ঊর্ধ্ব ইলোরা খান অলস জীবনযাপন করেন, ইদানিং তার হাঁটাচলায় পায়ের ব্যথা অনুভব হলে ডাক্তারের শরণাপন্ন হন। ডাক্তার পরীক্ষা করে জানালেন তার অস্থি ভঙ্গুর হয়ে ঘনত্ব কমে যাচ্ছে। অস্থি ভঙ্গুর হয়ে ঘনত্ব কমে গেলে তাহলে সেটাকে আমরা কি বলি জানো? একটু আগে আমরা পড়েছি, অস্টিওপোরোসিস। কি বলি? অস্টিওপোরোসিস বলি, ঠিক আছে। এটাকে আমরা কি বলি? অস্টিওপোরোসিস বলি, ঠিক আছে, অস্টিওপোরোসিস। আচ্ছা, আতিফ বলেছো ফিজিক্স ইজ হার্ড। আচ্ছা, ফিজিক্স কিন্তু সবচেয়ে মজার সাবজেক্ট সায়েন্সের মধ্যে। এই ফিজিক্স নিয়ে আরেকদিন কথা বলবো, আজকে ক্লাসের টাইম নেই তো। হায়ার ম্যাথ, বায়োলজি এগুলো নিয়ে কথা বলতে বলতে, অমরা আমরা নিয়ে কথা বলতে বলতেই শেষ, ওটা নিয়ে আরেকদিন। আচ্ছা দেখো, তাহলে যেটা বলতেছিলাম এখানে, যে অস্থি ভঙ্গুর হলে বা ঘনত্ব কমে গেলে তাহলে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস। তো এই অস্টিওপোরোসিসটা হয়েছে ইলোরা খানের। উদ্দীপকে উল্লিখিত টিস্যুর গঠন। কোন টিস্যুর কথা বলেছে বলতো? কিন্তু একটা টিস্যু, অস্থি কিন্তু একটা টিস্যু। কোন টিস্যু বলতো? কানেকটিভ টিস্যু, যোজক টিস্যু। এই যোজক টিস্যু কিন্তু দুই প্রকার হয়, একটা হচ্ছে তোমার তরল যোজক টিস্যু, আর একটা হচ্ছে কঠিন যোজক টিস্যু। ওই কঠিন যোজক টিস্যুরই উদাহরণ হচ্ছে হাড় বা অস্থি, আর তরল যোজক টিস্যুর উদাহরণ হচ্ছে রক্ত এবং লসিকা, ঠিক আছে। তাহলে এই যে অস্থি কিন্তু একটা টিস্যু, এটা মনে থাকে জানো। তাহলে এই যে দেখো, উদ্দীপকে উল্লিখিত টিস্যুটি হচ্ছে অস্থি। এই অস্থির গঠন যখন বর্ণনা করবা তখন এই সুন্দর মতো এখানে বর্ণনা করবা যে সর্বাপেক্ষা দৃঢ় মানে কি? শক্ত কলা, কলা মানেই টিস্যু। তারপরে মাতৃকা বা আন্তঃকোষীয় পদার্থ এক প্রকার জৈব পদার্থ দ্বারা গঠিত, ছড়ানো ছিটানো থাকে। কোষকে অস্টিওব্লাস্ট বলে, অস্থির কোষকে অস্টিওব্লাস্ট বলে, ঠিক আছে। তারপরে ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম বিভিন্ন যৌগ থাকে, 40 থেকে 45 ভাগ পানি থাকে। জীবিত অস্থিকোষে 40% জৈব পদার্থ, 60% অজৈব পদার্থ। এই চারটা ইনফরমেশন দিলেই তুমি এখানে ফুল মার্কস পেয়ে যাবা, ঠিক আছে। যদি অস্থির গঠন তোমার কাছে চায়, তুমি কি কি দিবা? প্রথমে দিবা হচ্ছে অস্থি হচ্ছে একটা টিস্যু। কেমন টিস্যু? দৃঢ় টিস্যু, দৃঢ় টিস্যু। তারপরে এর ভিতরে 40 থেকে 60% পানি থাকে। তারপরে 40 আর যতটুকু অংশ পদার্থ, সেগুলোর ভিতরে 40% হচ্ছে জৈব পদার্থ, 60% অজৈব পদার্থ। আর এই অস্থির কোষকে বলা হয় অস্টিওব্লাস্ট। অস্থির কোষকে কি বলে? অস্টিওব্লাস্ট বলে। বুঝতে পেরেছো? এরপরে ঘ নম্বর প্রশ্ন হচ্ছে, ইলোরা খান সঠিক খাদ্য গ্রহণ ও জীবনযাপন প্রণালীর মাধ্যমে রোগটি থেকে মুক্তি পেতে পারেন। তাহলে অস্টিওব্লাস্ট রোগটা থেকে মুক্তি পেতে পারেন কি কি করলে, সেই জিনিসটা তোমাকে এখানে দেখাইতে হবে, ঠিক আছে। মানে প্রতিকারটা দেখাইতে হবে। অস্টিওব্লাস্টের যে প্রতিকারটা আছে না, ওই প্রতিকারটা ডিরেক্ট দেখাই দেবা, বাস, আর কোনো কাহিনীই নাই এখানে। তাহলে এই প্রতিকারগুলো কি কি? এই যে দেখো, এক পয়েন্ট আকারে দেওয়া হয়েছে, তাই না? সুন্দর পয়েন্ট আকারে দেওয়া হয়েছে। এই পয়েন্ট আকারে দিলেই কিন্তু এখানে ফুল মার্কস তুমি পেয়ে যাবা। উল্টা পাল্টা কোনো কথা নিজে থেকে বানাইয়া লেখা যাবে না। অনেকেই মনে করো বায়োলজি মানেই তো সহজ, আরে একটু পড়লেই তো হয়ে যায়, বানায় লেখা যায়, এই সেই অনেক কথা। এটা কিন্তু সম্পূর্ণই মিথ্যা কথা, কারণ বিজ্ঞান কখনোই বানায় হইতে পারে না। বতে বিজ্ঞান, বতে বানায়া, এটা আবার মিলাইতে যাইও না, কিন্তু এটা কিন্তু হবে না। বিজ্ঞান কিন্তু সবসময় কি করতে হবে? যুক্তি দিয়ে কথা বলতে হবে, যুক্তি। অযৌক্তিক কোনো কিছু, তোমার মন গড়া কোনো কিছু বলা বা লেখা যাবে নয় আকারের না।
লিখলেই তাহলে কি কি হবে বলতো? কিছুই হবে না, জাস্ট তোমার মার্কটা কাটা যাবে, আর কিছুই হবে না। এখন দেখো, তাহলে এখানে এই কথাগুলো লিখবা, সুন্দর মতো লিখবা, বইয়ের ভাষায় লিখবা যে নারীদের দৈনিক কত 1200 মিলিগ্রাম কি করতে হয় বলতো? ক্যালসিয়াম গ্রহণ করতে হয়, তাই না? মানে নারীদের প্রতিদিন 1200 মিলিগ্রাম ক্যালোরি সমৃদ্ধ খাবার, মানে ক্যালোরি গ্রহণ করতে হবে। তারপরে দুধ ও দুগ্ধজাত দ্রব্য খাইতে হবে যেহেতু ক্যালসিয়াম থাকে। কমলার রস, সবজি, শাকসবজি, সয়াবিন, ক্যালসিয়াম খাইতে হবে। যথেষ্ট পরিমাণ সূর্যের আলোর সংস্পর্শে আসতে হবে। ক্যালসিয়াম, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিমিত ব্যায়াম করতে হবে। আর সুষম আঁশযুক্ত খাবার খাইতে হবে। এরপর দেখো বরিশাল বোর্ড 24-এ এখানে একটা পেশি এবং হচ্ছে অস্থি দুইটার একত্রিত একটা ছবি দেওয়া আছে চিত্র এক্স এ, এবং চিত্র ওয়াই তে একটা কিডনির ছবি দেওয়া আছে, তাই না? এখন গ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের চিত্র ওয়াই এর গঠন। ওয়াই এর গঠন, কিডনির গঠন, এটা আগের চ্যাপ্টারে পড়াইছি, ওইখান থেকে দেখবা। তোমরা তো সবাই কিডনির গঠন জানো, যেহেতু হোমওয়ার্কও দিয়েছিল তোমরা ছবি এঁকে এঁকে, তো আশা করি সবাই এটা জানো। আর চিত্র এক্স দিয়ে ঘ নম্বর প্রশ্নটা করা হয়েছে যে মানব দেহের, আমি তোমাদের হোমওয়ার্ক গুলো আগের মতো আর চেক করতে পারি না, কারণ আমার যে ফেসবুক আইডিটা রায়হান মাহমুদ নামে যে আইডিটা ছিল, ওই আইডিটা হ্যাক হয়ে গিয়েছে। তো হ্যাক হওয়ার গত মাসেই হ্যাক হয়ে গিয়েছে, প্রায় 1 মাস হয়েছে, যার কারণে আমি ওই আইডিতে ঢুকতেও পারি না। আর তোমাদের গ্রুপের হোমওয়ার্ক গুলো আগের মতো আর চেক করতে পারি না, কেউ কিছু মনে করো না। তো এই বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে চাইছিলাম, বাট শেয়ার করা হয় না অনেক, মানে বিভিন্ন কারণে। আচ্ছা দেখো, মানবদেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালনে চিত্র এক্স এর পি এবং কিউ অংশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই পি হচ্ছে কি মাংসপেশি, আর কিউ হচ্ছে কি অস্থি। তাহলে এটা কিসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? বিভিন্ন অঙ্গ সঞ্চালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বুঝতে পারছো? তাহলে এখানে মূলত এই প্রশ্নগুলোর উত্তর খুব সুন্দর মতো এখানে ঘ নাম্বারটা দিবা, এই যে ঐচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশি মানে হাতের পেশি, এটা তো ঐচ্ছিক পেশি না? তাহলে পি দ্বারা ঐচ্ছিক পেশি এবং কিউ দ্বারা অস্থিকে বোঝানো হয়েছে। এই অস্থি আর পেশির কাজ কি সুন্দর মতো এখানে লেখবা। এখানে কিন্তু ওই যে থিওরিটিক্যাল ভাবে লেখা আছে, ওই যে গতানুগতিক প্যারাগ্রাফ টাইপের লেখা আছে। কেউ যদি একটু বুদ্ধিমতী বা বুদ্ধিমান হও, তাহলে এই প্যারাটাকে 2-3 বার রিডিং পড়লেই তুমি অস্থির পার্টটা আলাদা করতে পারবা, আর হচ্ছে ঐচ্ছিক পেশির পার্টটা আলাদা করতে পারবা, যে দুইটার কাজ কি, দুইটার কাজ কিভাবে মানব দেহকে দুইটা মিলা মানব দেহের অঙ্গ সঞ্চালনকে বজায় রাখে। তো ওইটা যদি কেউ আইডেন্টিফাই কইরা আলাদা করে লিখতে পারো, যে অস্থি লেখা অস্থির পার্টটা লিখবা, তার নিচে আরেকটা প্যারা দিয়া হচ্ছে ঐচ্ছিক পেশি লেখা ঐচ্ছিক পেশির পার্টটা লিখবা। এইভাবে ভাগ ভাগ স্প্লিট করে লিখলে লেখাটা কিন্তু খুব সুন্দর এবং মার্জিত হয়, তাহলে তোমার মার্কস পাওয়ার সম্ভাবনাও কিন্তু বেড়ে যায়। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। এই ধরনের লেখাগুলোকে সবসময় পয়েন্ট আকারে অথবা প্যারা প্যারা দিয়ে লিখবা, দুইটা ভাগ করে লিখবা, বা তিনটা জিনিস হলে তিনটা ভাগ করে লিখবা, তাহলে মার্কস পাওয়ার সম্ভাবনা অনেক বাড়বে। এরপরে দেখো, এই রাজশাহী বোর্ড 2020-এ চিত্র এ, এ কি, এটা একটা ঐচ্ছিক পেশি বা মাসেল, পেশি পেশি। আর এই যে বি কি, বি হচ্ছে হাড়, তাই না? আমাদের এই যে হাতের হাড়, ঠিক আছে, এই যে হাতের যে হাড়টা সেটা। এরপরে দেখো এখানে কি বলছে, যে এর গঠন, এর গঠন মানে কি, ঐচ্ছিক পেশির গঠন, সেগুলো এখানে সুন্দর মতো পয়েন্ট আকারে দেখাই দিবা, উদাহরণ দিবা, লাস্টে একটা উদাহরণ দিবা মানুষের হাতের এবং পায়ের পেশি, উদাহরণ দিলে তাহলে কিন্তু মার্কস পাওয়ার সম্ভাবনা আরো বেশ কয়েক গুণে বেড়ে যাবে। আর এইগুলা মানে সব পয়েন্ট আকারে দিবে, এগুলো কোষ চ্যাপ্টারে পড়েছো না, ঐচ্ছিক পেশির গঠন, সেগুলো এখানে দিতে পারো। এরপরে দেখো রাজশাহী বোর্ড 2019, এখানে কি আছে, এই যে এক্স হচ্ছে একটা কি পেশি, সরি অস্থি, অস্থির ভিতরে যে অস্থি মজ্জা দ্বারা পি দ্বারা প্রকাশ করা হয়েছে। এই পি মানে কি অস্থি মজ্জা, আর ওয়াই হচ্ছে কি বলতো, মাসেলের একটা চিত্র দেওয়া আছে। বলা আছে যে গ নাম্বার উদ্দীপকে উল্লিখিত পি অংশটির অস্বাভাবিকতার ফলে সৃষ্ট রোগের লক্ষণগুলো। তাহলে পি মানে কি অস্টিওব্লাস্ট না? অস্টিওব্লাস্টে অস্বাভাবিকতা হইলে কি হয় বলতো? কি হয়, একটা রোগী তো হয়, একটু আগে সেটা পড়িয়েছিলাম, যে লিউকোমিয়া হবে। লিউকোমিয়া কেন হবে বলতো? লিউকোমিয়া মানে হচ্ছে রক্ত উৎপাদন কমে যাবে, বা হচ্ছে রক্ত কোষে অস্বাভাবিক বৃদ্ধি, যেটাকে আমরা ব্লাড ক্যান্সার বলি। ঠিক আছে, তো এইটা হবে, কারণ এই মানে অস্টিওব্লাস্ট কোষ থেকেই তো রক্ত সৃষ্টি হয়, তো অস্টিওব্লাস্ট কোষেই যদি ঝামেলা হয়, তাহলে সেখান থেকে রক্ত ঠিকঠাক মতো উৎপন্ন হবে না, লিউকোমিয়া হবে। এই লিউকোমিয়া হলে কি কি হয়, 6টা পয়েন্টে লিখবা লক্ষণগুলা কি কি হয়। যে দীর্ঘদিন জ্বর থাকে, শ্বাসকষ্ট হয়, বুকে ব্যথা, নাক দিয়ে রক্ত পড়ে, লসিকা গ্রন্থি ফুলে যায়, রোগী দুর্বল হয়ে যায়। শেষ, মেইন কথা মনে রাখবা। বরিশাল বোর্ড 2019-এ একটা অস্থি দেওয়া আছে, এই একটা জয়েন্ট, দুইটা অস্থির মাঝখানে, এটা কি একটা জয়েন্ট না? একটা জয়েন্ট বা অস্থি সন্ধির চিত্র দেওয়া আছে। তো তুমি গ নম্বরে কি বলছে, এক্স অংশের গঠন কি? এক্স অংশ হচ্ছে কি অস্থি সন্ধিকে ইঙ্গিত করছে, তারপর অস্থি সন্ধি নিয়ে এখানে কথা বলবা। শেষ। তারপর ঘ নম্বরে কি বলছে, যে এক্স অংশে সংগঠিত রোগের প্রতিকার। এক্স অংশটা কি বলতো? এক্স অংশটা হচ্ছে অস্থি সন্ধি। তো অস্থি সন্ধিতে সংগঠিত রোগ কি কি?
অস্থিসন্ধিতে সংগঠিত রোগ হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গেটে বাত। এই গেটে বাতটা কোথায় হয়? গেটে বাতটা হয় অস্থিসন্ধিতে। তো অস্থিসন্ধিতে গেটে বাত হইলে এটার প্রতিকারের উপায় কি 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 করলে তুমি এটা থেকে বাঁচতে পারবা? অত্যাধিক পরিশ্রম আর ভারী কাজ থেকে বিরত থাকতে হবে। সম্ভব হলে দিনের বেলা একটু করে ঘুমিয়ে নিলে উপকার হয়। যন্ত্রণাদায়ক গিটের উপরে গরম সেক দিতে হবে। অস্থিসন্ধির নড়াচড়া ঠিক রাখতে হালকা ব্যায়াম, ডাক্তারের পরামর্শ অনুযায়ী উপশম ঔষধ খাইতে হবে, স্বাস্থ্যসম্মত পরিবেশে বসবাস করতে হবে। সকল বোর্ড 2018তেও একটা জয়েন্টের ছবি দেওয়া আছে এবং উপরে মাসেল, এই যে এ কি, এ হচ্ছে মাসেল, ঠিক আছে, মানে পেশি, আর এই সি হচ্ছে হাড়। তো এ অংশের গঠন অংশটির বৈশিষ্ট্য, এ মানে কি মাসেলের বৈশিষ্ট্য বা হচ্ছে পায়ের মাসেল না এটা, তো তার মানে যে তোমার মানে উচ্ছিক পেশি, সেটার বৈশিষ্ট্যগুলো এখানে দিবা। ঘ নম্বর হচ্ছে সি এর কার্যক্রমে এর ভূমিকা। সি হচ্ছে হাড়, হাড়ের কার্যক্রমে পেশির ভূমিকা, হাড়ের কার্যক্রমে পেশির ভূমিকা। তাহলে হাড়ের কার্যক্রমে পেশির ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না, সেটা এখানে ব্যাখ্যা করবে সুন্দর মতো, এখানে দেওয়া আছে। এই যে বাইসেপস, ট্রাইসেপস, এগুলোর সাথে আমাদের হাড়ের সম্পর্ক কি, গঠন কি, সুন্দর মতো এখানে আছে, ব্যাখ্যা করবা। তো এই অধ্যায় থেকে মোটামুটি অনেক কিছুই দেখিয়ে ফেলেছি। এবার সর্বশেষ অধ্যায় আমাদের 10ম অধ্যায় সমন্বয়। এই অধ্যায়টা শেষ হলে আজকের ক্লাসটা আমাদের শেষ হবে। এখানে খুব একটা বেশি প্রশ্ন আসে নাই, কম প্রশ্ন এসেছে। তো আমি একটু অল্প আর 5টা মিনিট তোমাদের কাছ থেকে সময় নিচ্ছি, 5 মিনিট আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। সবাই একটু খেয়াল করো। প্রথমে আমরা এসকিউ গুলো দেখি, শর্ট কোশ্চেন গুলো একটু দেখি। শর্ট কোশ্চেন কি আছে দেখো। প্রথমে উদ্ভিদের সমন্বয় আছে। প্রথমে এই চ্যাপ্টারটা দুইটা অংশে বিভক্ত, একটা উদ্ভিদের সমন্বয়, একটা প্রাণীর সমন্বয়। এটাও আমি পড়াইছি তোমাদের বেসিক অধ্যায়গুলো কিন্তু ওই ওয়েবসাইটে আপলোড করা আছে, কেউ ওখান থেকে দেখে নিতে পারো। তো উদ্ভিদের সমন্বয়ের মধ্যে আমরা অনেক ধরনের হরমোন পড়ছিলাম, উদ্ভিদের হরমোন। তার মধ্যে একটা ছিল ফাইটো হরমোন। তো ফাইটো হরমোন মানে কি? ফাইটো হরমোন মানে উদ্ভিদের হরমোন। কি কি ফাইটো হরমোন থাকে? অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন, অ্যাবসিসিক অ্যাসিড এবং ইথিলিন। এই ইথিলিনের কারণে কিন্তু ফল পাকায়, এটা মনে রাখবে, এমসিকিউ তে আসবে। ইথিলিন কি করে? ফল পাকায়। ইথিলিন কি করে? ফল পাকাতে সাহায্য করে। তারপরে এই যে এরপরে এখান থেকে আর কি কি পড়বা? আচ্ছা, পস্টুলেটেড হরমোন বলতে কি বোঝায়? যে ফাইটো হরমোন ছাড়া উদ্ভিদে আরো কিছু হরমোন রয়েছে যাদের আলাদা করে শনাক্ত করা যায়নি, এদেরকে পস্টুলেটেড হরমোন বলে। এরা প্রধানত উদ্ভিদের ফুল ও জনন সংশ্লিষ্ট অঙ্গের বিকাশে সাহায্য করে। জাস্ট এতটুকু বললেই হবে। আচ্ছা, তারপরে এই যে ধান গাছের অতিবৃদ্ধি, কোন হরমোনের প্রভাবে ধান গাছের অতিবৃদ্ধি হয়? কোন হরমোনের প্রভাবে? এগুলা খুব একটা ইম্পর্টেন্ট না, এটা দেখা না দেখলেও হবে। আচ্ছা, জৈবিক ঘড়ি বা বায়োলজিক্যাল ক্লক কি? এটা ইম্পর্টেন্ট। জৈবিক ঘড়ি বা বায়োলজিক্যাল ক্লক, জৈবিক ঘড়ি বা বায়োলজিক্যাল ক্লক উদ্ভিদের। তো উদ্ভিদের জৈবিক ঘড়ি বলতে বোঝায় যে উদ্ভিদের পুষ্প প্রস্ফুটন মানে ফুল ফোটা দিনের দৈর্ঘ্যের উপরে অধিক নির্ভরশীল। যেমন চন্দ্রমল্লিকা একটি ছোট দিনের উদ্ভিদ, দীর্ঘ আলোক ওইসব উদ্ভিদের পুষ্প উৎপাদনে ব্যাঘাত ঘটায়। মানে একটা লম্বা দিন পর্যন্ত আলো আছে, তার মানে এটা কিন্তু চন্দ্রমল্লিকার জন্য ভালো না, কারণ চন্দ্রমল্লিকা ছোট দিনের উদ্ভিদ, মানে দিন ছোট হইলে সে ফুল ফোটে আবার অফ হয়ে যায়, তার ওইটা ওইভাবেই সেট করা। তো এই হচ্ছে এখানে সংজ্ঞা। উদ্ভিদের আলো অন্ধকারের এই ছন্দই হলো জৈবিক ঘড়ি। তাহলে জৈবিক ঘড়ি কাকে বলে? উদ্ভিদের জৈবিক ঘড়ি বা বায়োলজিক্যাল ক্লক কি? যে আলো অন্ধকারের যে ছন্দ, তাকে বলা হয় বায়োলজিক্যাল ক্লক। কার? এই যে উদ্ভিদের ক্ষেত্রে। এবার দেখো, জৈবিক ঘড়ির ভিত্তিতে ঝিঙা 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 কোন ধরনের উদ্ভিদ? তো ঝিঙা কোন ধরনের উদ্ভিদ বলতো? ঝিঙা হচ্ছে এই যে বড়দিনের উদ্ভিদ। ঝিঙা জাতীয় উদ্ভিদে পুষ্পায়নের জন্য দৈনিক গড়ে 12 থেকে 16 ঘন্টা আলো প্রয়োজন, যা বড়দিনের উদ্ভিদের বৈশিষ্ট্য। তাই ঝিঙাকে জৈবিক ঘড়ির ভিত্তিতে বড়দিনের উদ্ভিদ বলা হয়। এই জাস্ট এতটুকু মেইন কথা লিখলেই হবে, ঠিক আছে? তারপর দিবা দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি উদ্ভিদের ফুল ও ফলের ধারণকে প্রভাবিত করে। এটাও দিতে পারো। ছোট দিনের উদ্ভিদ আলাদা, বড় দিনের উদ্ভিদ আলাদা। আর হচ্ছে আলোক নিরপেক্ষ উদ্ভিদ কি কি? শসা, সূর্যমুখী। এমসিকিউ তে আসবে। আলোক নিরপেক্ষ মানে আলো না থাকলেও এগুলা মানে এদের মতো করে দিনে রাতে কোনো ঠিক নাই, মানে যে যখন ইচ্ছে তখন ফোটে, ওগুলোই হচ্ছে আলোক নিরপেক্ষ উদ্ভিদ। তো এই জিনিসগুলো এখান থেকে একটু দেখে নিবা। তারপরে হচ্ছে এখানে আর কি কি দেখতে পারো। ভার্নালাইজেশন কি? ভার্নালাইজেশন হচ্ছে এই যে উদ্ভিদের বৃদ্ধি, পুষ্পায়নের তাপ ও শৈত্যের প্রভাব। উদ্ভিদের বৃদ্ধি ও পুষ্পায়নের তাপ ও শৈত্যের প্রভাব রয়েছে। অনেক উদ্ভিদের অঙ্কুরিত বীজকে শৈত্য প্রদান করা হলে, মানে শীত ঠান্ডা ঠান্ডা, তাদের ফুল ধারণের সময় এগিয়ে আসে। শৈত্য প্রদানের মাধ্যমে উদ্ভিদের ফুল ধারণকে ত্বরান্বিত করার প্রক্রিয়াকে ভার্নালাইজেশন বলে। মানে একটা উদ্ভিদকে ঠান্ডা পরিবেশে রাখা তাকে বৃদ্ধি করানোই হচ্ছে ভার্নালাইজেশন। 2 থেকে 5 ডিগ্রি সেন্টিমিটার 2 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াস উচ্চতা প্রয়োগ করলে উদ্ভিদের স্বাভাবিক পুষ্প প্রস্ফুটন হয়। আচ্ছা, ফটোট্রপিজম কি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ফটোট্রপিজম উদ্ভিদের বক্র চলন। কেমন চলন? বক্র চলন।
উদ্ভিদের কাণ্ড ও শাখা প্রশাখায় সবসময় আলোর দিকে চলন ঘটে এবং মূলের চলন সবসময় আলোর বিপরীত দিকে ঘটে। কাণ্ডের আলোর দিকে চলনকে পজিটিভ ফটোট্রপিজম আর আলোর বিপরীতে চলারকে নেগেটিভ ফটোট্রপিজম বলা হয়। এগুলো কিন্তু আমি সবই পড়িয়েছিলাম ওই ক্লাসে। তারপরে দেখো এই যে এবার আমরা একটু প্রাণীতে আসি। স্নায়ুতন্ত্র, তারপর হচ্ছে প্রাণীর যে সমন্বয়, সেখানে যদি আমরা একটু দেখি, এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, মনে আছে স্নায়ুতন্ত্র পড়েছিলাম, একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। দুই ধরনের হয় স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম, দুই ধরনের হয়, একটা সেন্ট্রাল মানে কেন্দ্রীয়, আর একটা হচ্ছে প্রান্তীয় বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম। আচ্ছা, তো কেন্দ্রীয় নার্ভাস সিস্টেম থেকে অগ্র মস্তিষ্ক ও পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে পার্থক্য, ইম্পর্টেন্ট প্রশ্ন। এই যে পার্থক্য আসলে এভাবে ছক দিয়ে দিবা। অগ্র মস্তিষ্ক হচ্ছে সেরিব্রাম, থ্যালামাস ও হাইপোথ্যালামাস, তিনটা জিনিস নিয়ে গঠিত, সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। আর এটা হচ্ছে সেরিব্লাম, সেরিবেলাম, সেরি বয়াকারে বে লয়াকার লা ম, সেরিবেলাম হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের একটা অংশ। আর সেরিব্রাম দন্তস একার রয়রসিকার রি বয়রফলা আকার ম, ব্রাম, ব্রাম একসাথে, সেরিব্রাম এটা হচ্ছে কি বলতো অগ্র মস্তিষ্ক মানে সামনের মস্তিষ্কের অংশ। আর এই পশ্চাৎ মস্তিষ্কের অংশ হচ্ছে সেরিবেলাম, এটা মনে রাখবা। তো সেরিব্রামকে বলা হয় মস্তিষ্কের সবচেয়ে বৃহৎ অংশ, এটা একটু মনে রাখবা। এটি সবচেয়ে বড় অংশ সেরিব্রাম, এই যে লেখাই আছে সবচেয়ে বড় অংশ হচ্ছে সেরিবেলাম, ঠিক আছে। তো মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ হচ্ছে সেরিব্রাম, এটা মনে রাখবা। এরপরে আরো এখানে পার্থক্য দেওয়া আছে, একটু দেখে নিবা। তারপরে হচ্ছে সেরিব্রাম ও সেরিব্লামের মধ্যেও পার্থক্য দেওয়া আছে, এটাও দেখবা। সিন্যাপসিস কাকে বলে এটাও দেখবা। তারপরে হচ্ছে এখান থেকে আর তেমন কিছু না দেখলেও হবে। হ্যাঁ, এখান থেকে মোটামুটি এতটুকু দেখলেই হবে, যে কয়টা দাগাই দিছি এই কয়টা দেখলে হবে। হরমোন টপিকটা না পড়লেও হবে, হরমোন টপিকটা আপাতত স্কিপ করলেও হবে। আচ্ছা, এরপর দেখো ঢাকা বোর্ড 2024 সালে একটা প্রশ্ন আসছে, জামাল সাহেব প্রায়ই ক্লান্তি বোধ করছেন, ইদানিং তার ক্ষুধা ও পিপাসা বেড়ে যাচ্ছে, ক্ষতস্থান সহজে শুকাচ্ছে না, এই অবস্থায় ডাক্তারের পরামর্শে তিনি রক্ত পরীক্ষা করেন এবং একটি রোগ শনাক্ত হয়। ডাক্তার সাহেব অভয় দিলেন নিয়মতান্ত্রিক জীবনযাপনে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাহলে এই রোগটা কি বলতো? এই রোগটা হচ্ছে ডায়াবেটিস। এই রোগটা কি? ডায়াবেটিস, ডায়াবেটিস, ঠিক আছে, বা বহুমূত্র, বাংলায় কি বলে বহুমূত্র রোগ। যেটা কেন? কারণ মনে রাখবা যে ক্লান্তি থাকবে, ক্ষতস্থান সহজে শুকাবে না, পিপাসা বাড়বে, পানি খাইতে মন চাইবে, ঠিক আছে। তারপর হচ্ছে এই সকল মানে ঘটনা যদি কারোর সাথে ঘটে তাহলে বোঝা যাবে তার ডায়াবেটিস হয়েছে। ডায়াবেটিস হলে তাহলে কি কি কারণে ডায়াবেটিসটা হয় সেটা এখানে একটু ব্যাখ্যা করবা। তো মোটামুটি 3 ধরনের কারণ, হ্যাঁ 3 ধরনের কারণে ডায়াবেটিস হয়। শারীরবৃত্তীয় কারণ, দৈনন্দিন জীবনের কারণে, আর হচ্ছে বংশগত বা জেনেটিক্যাল কারণ। শারীরবৃত্তীয় কারণ কি কি? শারীরবৃত্তীয় বা ফিজিওলজিক্যাল কারণগুলো হচ্ছে যে অগ্ন্যাশয়ের ভিতরে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক এক ধরনের গ্রন্থি থাকে, এই গ্রন্থি থেকে ইনসুলিন হরমোন, ইনসুলিন কি একটা হরমোন, এই হরমোন নিঃসৃত হয়। ইনসুলিন হলো এক প্রকার হরমোন যা দেহের শর্করা পরিপাককে নিয়ন্ত্রণ করে। দেহে যে আমরা কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য খাই সেটাকে নিয়ন্ত্রণ করে কে বলতো? ইনসুলিন। এটা কি একটা হরমোন, এটা নিঃসৃত হয় কোত্থেকে? অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক কোষ থেকে। তো যদি শর্করার পরিমাণ স্থায়ীভাবে বেড়ে যায় শরীরে তাহলে কি হবে? প্রস্রাবের সাথে গ্লুকোজ নির্গত হবে। বুঝতে পারছো? অগ্ন্যাশয়ে যদি প্রয়োজন মতো ইনসুলিন তৈরি না হয়, অগ্ন্যাশয়ে যদি প্রয়োজন মতো ইনসুলিন তৈরি না হয় তাহলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাবে। কারণ এই ইনসুলিনের কাজই হচ্ছে গ্লুকোজটাকে নিয়ন্ত্রণে রাখা। যদি কোনো কারণে ইনসুলিন প্রোডাকশনটা কম হয় তাহলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাবে, আর গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে ওই গ্লুকোজটাকে প্রস্রাবের মাধ্যমে শরীর বাইরে বের করে দিতে চাইবে, তাহলে বেশি বেশি প্রস্রাব হবে, বেশি বেশি প্রস্রাব হওয়া মানে বহুমূত্র, অর্থাৎ ডায়াবেটিক্স। বুঝতে পারছো মেইন কারণটা কি? এটা হচ্ছে শারীরবৃত্তীয় কারণ। আর দৈনন্দিন জীবনের কারণ কি? ছোট বড় সব বয়সীদের এই রোগটা হতে পারে, তবে যারা কায়িক পরিশ্রম করেন না, মানে যারা অলস, কোনো পরিশ্রমই করে না, সারাদিন শুয়ে বসে থাকে, বেশিরভাগ সময় বসে বসে কাজ করেন অথবা অলস জীবনযাপন করেন, তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাছাড়া স্থূলতার ব্যক্তি মানে মোটা মানুষ যাদের বিএমআইটা অনেক বেশি, এই রোগটা হওয়ার সম্ভাবনা বেশি। এরপরে বংশগত। বংশগত হচ্ছে যদি কারো বাবা মা, দাদা দাদির যদি অথবা বাবা মায়ের যদি এই রোগটা থাকে তাহলে মোটামুটি শিওর তারও এই রোগটা হবে, জীবনের কোনো না কোনো একটা দশায় তারও এই রোগটা হবে। কিন্তু যদি সে নিয়ন্ত্রিত লাইফস্টাইল মেনটেন করে, হ্যাঁ, তাহলে হচ্ছে এই রোগটা হইলেও সেটা নিয়ন্ত্রণে থাকবে। বাট জেনেটিক্যাল মানে এটা হবেই, এটা মানে ঠেকানোর কোনো সুযোগ নেই। কারণ বাবা মা দাদা দাদি কারো থাকলে মোটামুটি শিওর তারও মোটামুটি এই রোগটা হওয়ার চান্স অনেক গুণে বেশি। আবার সৃষ্টিকর্তা চাইলে নাও হইতে পারে, বাট হওয়ার চান্স অনেক বেশি। বংশগতভাবে অনেক শিশুর দেহে ইনসুলিন উৎপাদন কম হয়, ফলে শিশুটি ইনসুলিন
ঘটনাজনিত অসুস্থতায় ভুগতে থাকে। এরপরে ঘ নম্বর প্রশ্ন হচ্ছে ডাক্তারের শেষোক্ত কথাটির যথার্থতা মূল্যায়ন করো। ডাক্তার কি বলছে? নিয়মতান্ত্রিক জীবনযাপন এই রোগ নিয়ন্ত্রণে রাখা যায়, নিয়মতান্ত্রিক জীবনযাপনে এই রোগটা নিয়ন্ত্রণে রাখা যায়, বাট নির্মূল কিন্তু করা যায় না, নিয়ন্ত্রণ কন্ট্রোল করা যায়। তাহলে সেই জিনিসটা কি? তিনটা জিনিস মনে রাখবা, ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করা যায় তিনটা উপায়ে। ডি ডি ডি, এটা আমি পড়িয়েছিলাম কোন একটা লাইভ ক্লাসে। ট্রিপল ডি। ডি মানে কি? প্রথম ডি মানে হচ্ছে ডিসিপ্লিন, মানে শৃঙ্খলা। পরের ডি মানে কি? ডায়েট, মানে খাদ্যাভ্যাস, খাদ্য নিয়ন্ত্রণ। আর পরের ডিটা হচ্ছে ড্রাগ, DRUG, ড্রাগ। ড্রাগ মানে কি? ঔষধ। ড্রাগের বাংলা অর্থ ঔষধ। তাহলে ঔষধ সেবনে মানে ভালো ঔষধ যেগুলো আছে, যেগুলো আমাদের ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে সাহায্য করে, সেই ঔষধ। আর হচ্ছে তোমার ডায়েট মানে ভালো যে খাদ্যগুলা, যেগুলো হচ্ছে খাইলে আমাদের শরীরে ইনসুলিনটা নিয়ন্ত্রণে থাকবে। আর হচ্ছে ডিসিপ্লিন মানে কি? নিয়মতান্ত্রিক জীবনযাপন, পরিশ্রম করা, হাঁটাচলা করা, বাইরে বের হওয়া, রৌদ্রের আলোতে যাওয়া, এই সকল ডিসিপ্লিনে চললে তাহলে এই জিনিসটা ঘটবে। এরপরে চট্টগ্রাম বোর্ড 2024 সালে একটা অধ্যাপক আসছে যে সাদিয়া অনার্স ফাইনাল ইয়ারে পরীক্ষার জন্য হাতে লিখে হ্যান্ড নোট তৈরি করেছে। তার মা তাকে রান্নার বিষয়ে খেয়াল রাখতে বলেন। সে রান্নাঘরে কোনো কিছু শব্দ পেয়ে দ্রুত প্রবেশ করে অ্যালুমিনিয়ামের গরম ঢাকনা উঠাতে গিয়ে ছেড়ে দিলেন। এই ঘটনায় মা খুব রাগ করলেন। এখন গ নম্বর প্রশ্ন হচ্ছে যে বিশেষ প্রক্রিয়ার কারণে সাদিয়ার রান্নাঘরে এমনটি ঘটেছে, তার কৌশল কি? প্রতিবর্তী ক্রিয়া। প্রতিবর্তী ক্রিয়া বা রিফ্লেক্সিভ অ্যাকশন যেটা, এটা হচ্ছে কি? যখন তুমি ঘুমাইলে তোমার গায়ে যদি মশা পড়ে, তাহলে কিন্তু তুমি জেগে যাও না, তুমি কি করো? ঘুমের মধ্যে তোমার আরেকটা হাত গিয়ে ওই মশাটার উপর অটোমেটিক্যালি পড়ে যায়। কেন? এই যে প্রতিবর্তী ক্রিয়ার কারণে। কারণ তোমার ব্রেন, তোমার নার্ভ, তোমার শরীরের ভিতরে যে নার্ভ গুলা, সেই নার্ভ গুলা সেন্স করতে পারে যে আমার শরীরে কিছু একটা পড়েছে, এখন সেটাকে সরাই দিতে হবে বা সেটা থেকে আমাকে বাঁচতে হবে। এই বাঁচার যে সিগন্যালটা, সেটা ব্রেনে অটোমেটিক্যালি চলে যায় এবং সেই ব্রেন সেই সিগন্যালটা আমাদের হাতকে দিয়ে দেয়। সেই হাত কি করে? ওই মশাটাকে তখন সরাইয়া দেয়। বুঝতে পেরেছো? তারপর এই যে মাত্র ঘটনাটা যেটা বললো, যে গরম পাতিলে হাত দিছে দেখা মানে হাতটা সরাই ফেলছে। কেন হাতটা সরাই ফেলছে? কারণ তার ব্রেন সেন্স করতে পারছে এখানে বেশিক্ষণ হাতটা থাকলে আমার হাতের ক্ষতি হবে, যার কারণে আমার হাতটা সরাই নেওয়া উচিত। তো এই ব্রেন হাতকে সিগন্যাল দিছে, হাতটা কিন্তু অটোমেটিক্যালি সরে আসছে। এটা হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া। ঠিক আছে? এই কথাগুলো এখানে ব্যাখ্যা করবা তোমরা। তারপরে এখানে আরেকটা জিনিস আছে, এই যে এইটা দেখো, দিনাজপুর বোর্ড 24, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের এক পাশে এস, এক পাশে টি। তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দুইটা ভাগে বিভক্ত, আমরা জানি তাই না? একটা হচ্ছে কি বলতো? একটা হচ্ছে তোমার সেন্ট্রাল, আচ্ছা, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দুইটা অংশে বিভক্ত। একটা হচ্ছে সুষুম্না কাণ্ড, সুষুম্না কাণ্ড হচ্ছে মেরুরজ্জু, স্পাইনাল কর্ড যেটা, সেটা। আচ্ছা দেখো, এখানে কি বলা হয়েছে? এখানে আহ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে স্পাইনাল কর্ড আর একটা হচ্ছে ব্রেন, মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড, এই দুইটা জিনিস নিয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটা গঠিত। তাহলে গ নম্বরে বলছে কি যে এস এর প্রথম অংশের গঠন। এস কি? এস হচ্ছে তোমার মস্তিষ্ক। এটার প্রথম অংশ কি? অগ্র মস্তিষ্ক না? ফরব্রেন যেটাকে আমরা বলি, বা প্রোসেনসেফালন যেটাকে আমরা বলি মেডিকেলের ভাষায়। তাহলে এই যে অগ্র মস্তিষ্ক, এই অগ্র মস্তিষ্কের দুইটা জিনিস ব্যাখ্যা করবা, গঠন এবং কাজ। প্রথমে গঠন আলাদা করবা, কাজ আলাদা করবা, দুইটা স্টেপে অ্যান্সারটা করবা। গঠনের মধ্যে কি কি দেবা? সবচেয়ে বড় অংশ সেরিব্রাম, তারপরে মাঝখানে বিভেদক খাঁজ থাকে, তারপরে কি করে বলতো? বাম ও ডান দুটি সম্পূর্ণ অংশে বিভক্ত, যাদেরকে সেরিব্রাল হেমিস্ফিয়ার বলা হয়। তাহলে সেরিব্রাল হেমিস্ফিয়ার হচ্ছে বাম আর ডান দুইটা খণ্ডে বিভক্ত থাকে, সেরিব্রামের মধ্যে থাকে, অর্থাৎ অগ্র মস্তিষ্কের একটা অংশ। তারপরে সেরিব্রাল মেনেঞ্জেস নামক এক ধরনের পর্দা দ্বারা আবৃত থাকে। এর বাইরের অংশ হচ্ছে কর্টেক্স, ভিতরের অংশ মেডুলা। কর্টেক্সে অসংখ্য নিউরন সমন্বয়ে গঠিত ধূসর বর্ণের গ্রে ম্যাটার থাকে। কি ম্যাটার? গ্রে ম্যাটার। আর মেডুলাতে স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত সাদা বর্ণের হোয়াইট ম্যাটার। তাহলে কর্টেক্সে থাকে গ্রে ম্যাটার, মেডুলাতে থাকে হোয়াইট ম্যাটার। কর্টেক্সে থাকে গ্রে ম্যাটার, মেডুলাতে থাকে হোয়াইট ম্যাটার। এতটুকু মনে রাখবা। তারপরে কাজ কি? সেরিব্রামের কাজ হলো প্রত্যেক অঙ্গ থেকে স্নায়ু তাড়না গ্রহণ করে প্রত্যেক অঙ্গের স্নায়ু তাড়না প্রেরণের উচ্চতার কেন্দ্র। দেহ সঞ্চালন তথা প্রত্যেক কাজ অনুভূতি কেন্দ্র হলো সেরিব্রাম। তাছাড়া এটি আমাদের চিন্তা, চেতনা, জ্ঞান, স্মৃতি, ইচ্ছা, বাকশক্তি, ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। কোনো উদ্দীপনার প্রতি কি ধরনের সাড়া দিবে সেই সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। একটা গল্প বলে শেষ করে দিই, সেটা হচ্ছে বলা হয় এরকম একটা মিথ, এটার সত্যতা এখন পর্যন্ত যাচাই করা হয় না, বাট এটা সত্যি। একটা হাদিস এরকম বর্ণনা করা আছে যে আমরা মানে ইসলাম ধর্মে এভাবে বর্ণনা করা আছে, আমরা যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে
যখন হাসরের দিনে আমাদেরকে তোলা হবে, তো আবার জীবিত করা হবে, পুনরুজ্জীবন করা হবে, যারা পরকালে বিশ্বাস করো। তো পুনরুজ্জীবনের সময় আমাদেরকে, মানে আমাদের বলতে হচ্ছে যারা জাহান্নামী হবে বা যারা পাপী মানুষ, তাদেরকে কিভাবে তোলা হবে? তাদেরকে তোলা হবে এই যে মানে কপালের সামনে এক মুষ্টি চুল ধরে টেনে টেনে তোলা হবে, ঠিক আছে? ফেরেশতারা এভাবে তুলবে, এরকম একটা কথা আছে। তো এইটার ব্যাখ্যা হিসাবে ডাক্তাররা এভাবে বলে থাকে, এই সামনের এক মুষ্টি চুলই কেন তোলা হবে, কেন মাথার মাঝখান থেকে চুল টেনে তোলা হবে না, বা পিছন দিক থেকে কেন টেনে তোলা হবে না? কারণ আমাদের মাথার সামনের এই অংশ থাকে হচ্ছে ফর ব্রেন বা অগ্র মস্তিষ্ক। এই অগ্র মস্তিষ্কের যে সেরিব্রাম অংশটা, এখানেই হচ্ছে আমাদের চিন্তা চেতনা, আমাদের সিদ্ধান্ত সবকিছু এখান থেকে আসে। যা সামনে একটা 500 টাকার একটা নোট পড়ে আছে, আমি কি টাকাটা তুলবো নাকি তুলবো না, এই সিদ্ধান্ত আসে এখান থেকে। তারপর আমার সামনে একটা খারাপ কাজ করার সুযোগ আছে, একটা ভালো কাজ করার সুযোগ আছে, আমি কোনটা করব, এই সিদ্ধান্তটা আসে এই সামনের অংশ থেকে। তার মানে যত ভালো খারাপ, মানে যা যা আছে, রাগ দুঃখ অভিমান, সব এই সামনের জায়গাটা থেকেই আসে। এই জন্য বলা হয় এই জায়গাটা থেকে টেনে টেনে তোলা হবে, কারণ যা হয়েছে সব এই জায়গা থেকেই বের হয়েছে, তাই না? তো এই হচ্ছে বিষয়। তো যেহেতু আমাদের ক্লাসের টাইম অলরেডি শেষ, অনেকক্ষণ আগেই তোমাদের মানে পরবর্তী যে শিক্ষক অন্য ক্লাস নেবেন সে এসে দাঁড়িয়ে আছেন। তো আমি এখানেই ক্লাসটা শেষ করে দিচ্ছি। তোমরা এই যে কয়টা প্রশ্ন পড়াইছি, এই কয়টা প্রশ্ন ভালো মতো পড়বা। এই জিনিসগুলোর মধ্যে থেকে ইনশাল্লাহ পরীক্ষাতে কমন তোমরা পাবা। আর বাকি 3টা অধ্যায় 5, 6, 7 সেটা হচ্ছে আমি আগামী সপ্তাহের কোনো একটা ক্লাসে পড়িয়ে নবম শ্রেণীর মতো নবম শ্রেণীতে তোমাদের সাথে বিদায় নিব আর কি, ঠিক আছে? তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আর বাকিরা লিভ নিতে পারো। আমি ক্লাসটা শেষ করে দিব এখনই। আর তোমাদের বায়োলজি লাইভ ক্লাস আছে শনিবারে, যারা পারবা জয়েন করবা। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।